ওকে, সো চলো দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছ না এখনো দেখা যায়নি বোধহয়, তারা এবারে আশা করি সবাই দেখতে পাচ্ছ, তাই তো? দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, বেশ। তো আজকে আমরা কি পড়বো? সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সবাই ক্লাস চলার সময় নিজেকে মিউট করেই রাখো, কেমন? কারণ তা নইলে ইন্টারাপ্ট হবে, বিভিন্ন রকমের আওয়াজ আসবে। আহ হ্যাঁ, তোমরা এখানে যারা যারাই আছো আমি জানি যে হ্যাঁ প্রত্যেকে আহ, করে এসেছো তার যথাযথ ডিগ্রি যেটা দরকার যাতে পরীক্ষায় বসতে পারবে, কিন্তু অনেকেরই ভয় রয়েছে যে সেটা নিয়ে যথাযথ চর্চা বেশ কিছুদিন হয়নি, সেই জন্যে কিভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করব, কিরকম ধরনের প্রশ্ন আসে, এইগুলো হচ্ছে মেন ভয়ের জায়গা। যে এক্সপিরিয়েন্সটা হয়তো বেশ কিছুদিন আমি করতে পেরেছি, তো সেইটুকুই তোমাদের সাথে ভাগ করে নেব। আশা করি তাতে তোমরা খানিকটা উপকৃত হবে। তো চ্যাপ্টারটা শুরু করি, যেটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা। আমরা জানি যে ভারতের ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে সিন্ধু সভ্যতা হচ্ছে কি না সব থেকে প্রাচীন একটা সভ্যতা। হ্যাঁ, সব থেকে মানে একদম অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনের দিকে যদি তাকাই, একটা সময় মানা হতো যে না সভ্যতার শুরু বোধহয় হচ্ছে বৈদিক যুগ দিয়ে, তারপর একটা সময় দেখা গেল যে না, বৈদিক যুগ নয় বরং বৈদিক যুগের আগেও একটা সভ্যতা ছিল যার ধ্বংসাবশেষ ঐতিহাসিকরা আবিষ্কার করেছেন। এবং এই প্রসঙ্গে যার নাম আমরা জানি যে প্রথম যেটা জানা যায় যে 1921 কে করেছিলেন 1921-এ, হচ্ছে যে কে করেছিলেন কেউ বলতে পারবে? হরপ্পার সভ্যতার দয়ারাম আবিষ্কার। সাহানি, দয়ারাম একদম একদম, সবাই দয়ারাম ঠিক সাহানি। একদম জানো সবাই। তো করেছিলেন হচ্ছে দয়ারাম সাহানি 1921-এ। এবং তার ঠিক পরেই হচ্ছে 1922-তে আমরা জানি যে আর ডি ব্যানার্জির কথা, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের কথা। এবার তার ব্যাকগ্রাউন্ডটা একটুখানি দেখে নেব যে কিভাবে মানে একটা সভ্যতা যে এখানে থাকতে পারে এই কথাটা জানলেন কি করে। মানে সভ্যতাটা যদি দেখি তার বেশিরভাগটাই হচ্ছে ধ্বংসাবশেষটা পাওয়া গেছে যেটা হচ্ছে বর্তমান পাকিস্তানের দিকে। সেই সময় তো আর কোনো রকম বাউন্ডারি ছিল না যেটা ভারত এটা পাকিস্তান বলে, গোটাটাই এক ছিল। এবং সেই দিক থেকে যদি দেখা যায় যে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের একটা দীর্ঘ অঞ্চল জুড়ে, বিশেষ করে ওই তোমার রাজস্থান, পাঞ্জাব এই টেরিটরিটা জুড়ে সভ্যতাটার বিস্তার ছিল। তো এবার দেখে নাও এখানে 1826-এ চার্লস ম্যাসন তিনি প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ প্রত্যক্ষ করেন। কি দেখতে পান তিনি? সেখানে বলা হয় যে আহ, বেশ কয়েকটা না সিলস দেখতে পেয়েছিলেন। হরপ্পা সভ্যতার সিলের তো অনেক ছবি দেখেছো তোমরা, তো সেই রকম কয়েকটা সিলস দেখতে পেয়েছিলেন। সেটা দেখে তিনি জানান। তো তারপরে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, এরকম আরো কিছু কিছু করে দেখা যাচ্ছে জিনিসপত্র সেখানে। তো 1912-এ যে ফ্লিট তিনি হচ্ছেন ফাইনালি সেই শিলগুলোকে পুরোপুরি ভাবে আবিষ্কার করেন যে না এখানে একটা কিছু সভ্যতা আছে, বেশ কিছু শিল কিন্তু বেশ কয়েকটা বছর ধরে পাওয়া যাচ্ছে। এবার কথা হচ্ছে সিলস কাকে বলে? সিলস বা সিলিং হচ্ছে সাধারণত অনেকটা কয়েনের মতন দেখতে হয়, আমরা জানি নানান রকমের শেপের হয়। কখনো কখনো দেখবে সেটা একদম তোমার স্কোয়ার শেপের থাকতে পারে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার থাকতে পারে, এরকম নানান রকমের শেপের কিন্তু সিলস সেই সময় পাওয়া গেছিল। স্কোয়ার হচ্ছে বেশি সব থেকে, এবং তাতে এক একটাতে নানান রকমের ছবি থাকতো। হুম। যেরকম সেই সময়ের একটা উল্লেখযোগ্য সিলসের কথা বলবো, সিলের প্রসঙ্গ যখন এলো, সেটা হচ্ছে ইউনিকর্ন সিল। হ্যাঁ, সেই সময় ইউনিকর্ন মানে ইউনিকর্ন যদিও একটা কাল্পনিক বলা যেতে পারে, দুই শিং বিশিষ্ট। তো সেই রকম সিল কিন্তু সেই সময় প্রচুর পাওয়া যেত, যেগুলো ধরে নেওয়া যায় যে ব্যবসা বাণিজ্যের কাজে মেবি ব্যবহার করতো তারা। ব্যবসা বাণিজ্য তো হরপ্পা সভ্যতায় ফেমাস ছিল, যেটা বিভিন্ন সেই সময়ে সমসাময়িক সভ্যতার সাথে হরপ্পা সভ্যতার ব্যবসার প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে। তো এবার এই এতদিন ধরে যে প্রুফগুলো পাওয়া যাচ্ছে, তখন কিন্তু জন মার্শালের নেতৃত্বে খনন কার্যটা শুরু হলো। তাহলে দেখো, যদি এখান থেকে আমাদের প্রশ্ন করা হয় যে প্রথম কে অস্তিত্ব সম্পর্কে দেখেছিলেন, তিনি হচ্ছেন চার্লস ম্যাসন। একটা প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা কর্নারে দেখো এখানে কিন্তু প্রশ্ন রয়েছে।
আর এই যে এক্সক্যাভেশনটা মানে খনন কার্যটা, এগুলো কারা করেন? এগুলো করেন আর্কিওলজিস্টরা, মানে প্রত্নতত্ত্ববিদরা, তাই তো? প্রত্নতত্ত্ববিদরা করেন। এই যে প্রত্নতত্ত্ববিদরা যে খনন কার্য করেন, ঠিক আছে, এই খনন কার্যটা কার নেতৃত্বে হয়েছিল? জন মার্শাল। জন মার্শাল কে ছিল যদি প্রশ্ন করা হয় তাহলে বলবো তিনি হচ্ছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই এর একজন বিশিষ্ট, সেই সময় বলতে পারো ডিরেক্টর জেনারেল অফ এএসআই ছিলেন জন মার্শাল। ওকে, বোঝা গেল? এবার দেখো 1924-এ স্যার জন মার্শাল এই সভ্যতাটার নামকরণ করেন সিন্ধু সভ্যতা। তাহলে এটা কিন্তু আমি বলছি আবারও, এটা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আমরা পেয়ে গেলাম, যে এই সভ্যতার নামকরণ প্রথম কে করলেন? সভ্যতার নামকরণ প্রথম করলেন স্যার জন মার্শাল। ঠিক আছে, নাম দিলেন সিন্ধু সভ্যতা। কেন হয়েছিল? কারণ এটা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা যেটা বলে থাকি ইংলিশে, অর্থাৎ রিভার ইন্দাস বা সিন্ধু নদের ধারে গড়ে উঠেছিল বলে এর নাম হয়েছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবার একটা গুরুত্বপূর্ণ জায়গা বলবো, যে আমাদের না ভাগ করে নিতে হবে যে আচ্ছা এই সভ্যতাটার উত্তরে কোন জায়গাটা রয়েছে, একদম উত্তরতম কোনটা, দক্ষিণতম কোনটা, পূর্বে কোনটা রয়েছে এবং পশ্চিমে কোনটা রয়েছে, এইভাবে একটা ভাগ করে নিতে হবে। তো কি দেখতে পাচ্ছি, মাকরান উপকূলে সুতকা গান্দর জায়গাটা হচ্ছে, এখানে বাংলা করলে এরকম এসেছে কিন্তু বিষয়টা যদি এভাবে দেখি, সুতকা গান্দর, সুতকা গান্দর মাকরান উপকূলে, এটা হচ্ছে পশ্চিমতম কেন্দ্র। হ্যাঁ, এটা হচ্ছে কি পশ্চিম, মানে এই দিকে চলে আসবে। তাহলে এখানটায় দিয়ে দিচ্ছি সুতকা গান্দর, পুরোটা লিখছি না, এখানে স্পেস নেই। তো যদি আহ উত্তরপ্রদেশের আলমগীরপুর চলে আসছে পূর্বতম কেন্দ্র, তাহলে ইউপির আলমগীরপুর চলে আসছে পূর্বতম। এইগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। ম্যাডাম, বলো, বলো। ম্যাডাম বলছি ডিজিটাল বোর্ডে লেখা যায় না এটা? ডিজিটাল বোর্ড? ডিজিটাল বোর্ডে এটা দেখানো যাবে না? ডিজিটাল বোর্ড তো এখানে নেই। ওই টাইম লাইনটা। ডিজিটাল বোর্ড তো এখানে নেই। টাইম লাইন বলতে তুমি বলতে চাইছো যে হরপ্পা সভ্যতা কোন সময়ের, টাইম ফেজটা জানতে চাইছো কি? না না, মানচিত্রে ওটা। মানচিত্রে, হ্যাঁ ঠিক আছে, যদি খুব অসুবিধে হয় বুঝতে, আমি যেটা করব যে হরপ্পা সভ্যতার যে মানচিত্র তা নোটসের সাথে বা পিপিটি আকারে অ্যাড করে পরের ক্লাসে দেখিয়ে দেবো, ঠিক আছে? মাথায় রাখলাম যে এটা দেখলে সুবিধে হবে। বেশ, দেখাবো নিশ্চয়ই। ওকে, তো এবারে যাই আমরা, যে কি বলছে যে উত্তরপ্রদেশের আলমগীরপুর হচ্ছে একদম পূর্বে, আর জম্মু কাশ্মীরের মান্ডা সব থেকে উত্তরতম কেন্দ্র। জম্মু কাশ্মীরের কোথায় পাচ্ছি, মানে এই নর্থে যদি দেখি তাহলে মান্ডা হলো উত্তরতম কেন্দ্র, এবং মহারাষ্ট্রে অবস্থিত দৈমাবাদ ছিল দক্ষিণতম কেন্দ্র। তাহলে দক্ষিণে চলে আসছি দৈমাবাদ। এবার এর ম্যাপটা আজকে আমি নোটসে ইনক্লুড করিনি, তাহলে অবশ্যই এটা হচ্ছে যে দেখো, হ্যাঁ এখন সার্চ করলে তো অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু সেটা তো সার্চ করে তোমরাও দেখে নিতে পারো, সেটা অসুবিধা নয়। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখলাম যে আমি আরেকবার পরের দিন কিছু এটা রিভিশন করার সময় এই পয়েন্টগুলো একবার করে ম্যাপে তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলে তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে যে আচ্ছা মানে এখানে এটা পড়ছে। বলো। মানে বলতে 1912 সালের এটা বলেন না, মানে ওটা বুঝতে পারছি। হ্যাঁ বলছি, যে ফ্লিটের প্রসঙ্গটা আরেকবার জানতে চাইছো তো, রাইট? এটাই বলতে চাইছো? ওকে। আচ্ছা, চলো। আর আহ, আর একটু বাংলা ভাষা ইউজ করলে ভালো ভালো হয় ম্যাম। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে ভালো হয় ভাষা। বাংলাতেই তো বলছি আচ্ছা, আরো বেশি করে বাংলায় বলার চেষ্টা করছি, ঠিক আছে, বাংলাতেই তো বলছি। আচ্ছা, তো না, এটা ইন্ডিয়া ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তো এটি বাংলায় বললে ভালো বোঝা যায়। হ্যাঁ একদম বাংলাতেই তো, প্রত্যেকটা কথা বাংলাতে লেখা, দেখো। হ্যাঁ, আচ্ছা, চলো আমরা যাই। তো 1912 সালে যে ফ্লিট হরপ্পার শিল আবিষ্কার করে, হুম, এটা অলরেডি বুঝিয়ে দিয়েছি, তো আমি জানি না হয়তো তখন ক্লাসে ছিলে না বা শোনোনি, হোয়াট এভার, তো বলে দিই আরেকবার। তো সেটা কি, যে শিলমোহর যাকে বলি আমরা, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শিলমোহর ব্যবহার হয় আমরা জানি।
যে শিলমোহরে বিশেষ কোনো ছাপ দেওয়া থাকতো, যেমন এই ইউনিকর্নের কথা বলছিলাম, যে দুই শিং বিশিষ্ট এক অদ্ভুত ধরনের আহ ঘোড়ার কথা বলা হয়। হুম, তাকে ইউনিকর্ন বলা হয়। তো সেই যে শিলগুলো বা শিলমোহরগুলো, সেগুলো আবিষ্কার করা হয়েছে 1912-তে। খনন কার্যের ফলে আরো সেটা স্পষ্ট হয়ে ওঠে, এবং এই খনন কার্যটা দায়িত্ব নেন স্যার জন মার্শাল। ঠিক আছে, 1921 থেকে 22 থেকে খনন কার্য শুরু হয়, যেটা প্রত্নতত্ত্ববিদরা শুরু করেছিলেন। এটার বিষয়ে এখানে বলা হয়েছে। ওকে, তাহলে চলো আমরা আগে যাই। এবার যার যা কোয়ারি আছে আমি কিন্তু শেষে শুনবো, মাঝখানে আর নয়। শেষে যার যা কোয়ারি আছে আবার উত্তর দিয়ে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি একবার মনে করিয়ে দিই, একদম যদি উত্তরে যাই, মানে একদম জম্মু কাশ্মীরে আমাদের উত্তর, তাই তো? আমরা যদি ভারতের ম্যাপটার কথা মনে করি, তাহলে একদম জম্মু কাশ্মীরে উত্তরে মান্ডা হচ্ছে হরপ্পা সভ্যতার উত্তরতম স্থান। ঠিক আছে, দক্ষিণে চলে আসি, মান্ডা চলে গেল, দক্ষিণে চলে এলে হয়ে যাবে দৈমাবাদ, যেটা পড়ছে মহারাষ্ট্র। এবার যদি তুমি দক্ষিণ ভারতের কথা ভাবো তাহলে কিন্তু হবে না, হরপ্পা সভ্যতার বিস্তৃতিটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে সেখানে দৈমাবাদ হচ্ছে মহারাষ্ট্রে, যা হরপ্পার দক্ষিণতম কেন্দ্র। এবার পূর্ব পশ্চিমটা ভেবে নিই। আচ্ছা, আমরা কোন দিকে থাকি? আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই না? কিন্তু আমরা কিন্তু থাকি ভারতবর্ষের কোন দিকে? ভারতবর্ষের পূর্ব দিকে, তাই না? কিন্তু তোমরা যদি ম্যাপে এখন ওইভাবে পূর্বটা কল্পনা করো ভারতের, তাহলে হবে না। বললাম কি, হরপ্পা সভ্যতার পূর্বতম কেন্দ্র। হরপ্পা সভ্যতা তো অনেকটা জায়গা জুড়ে, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের খানিকটা। তো কোথায়? পূর্বে উত্তরপ্রদেশে এসে থেমে গেছে, উত্তরপ্রদেশের আলমগীরপুর। ঠিক আছে, এবং পশ্চিমে যদি দেখি তাহলে হচ্ছে সুতকা গান্দর বলে একটা জায়গা মাখরান উপকূলে। আচ্ছা, এবারে আমরা হরপ্পা সভ্যতার কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। হ্যাঁ, এরা না মাটির জিনিসপত্র তৈরি করতো, মানে একটা উন্নত সভ্যতাই বলা যায়। এবং আরেকটা জিনিস বলে রাখি, হরপ্পা সভ্যতা কিন্তু শহুরে সভ্যতা, একেবারেই এটা বলতে পারি যে শহর ছিল। সেই সময় দাঁড়িয়ে একটা সভ্যতা শহর কি করে বুঝলাম? কারণ এরা শহরের মতন ব্যবসা বাণিজ্য করতে পারতো। এদের যে বাড়ি ঘরগুলো ছিল সেগুলো ইটের তৈরি, বার্নড ব্রিক বলা হয়, এরা ব্যবহার করত। হ্যাঁ, মানে পোড়া ইট যেটা। এবং যে পাত্রগুলো পাওয়া গেছে, যে ইউটেন্সিলস গুলো, যে মৃৎপাত্রগুলো এরা ব্যবহার করতো মাটির তৈরি, সেগুলো কেমন ছিল? রং চঙে উজ্জ্বল বর্ণ, চিত্রিত, ওপরে আঁকা রয়েছে, সচ্ছিদ্র, মানে কিছু কিছু পাত্র মানে ব্যবহারের সুবিধার্থে সেগুলোর ভেতরে ছিদ্র ছিদ্র রয়েছে। যেমন আমরা দেখবে কিছু বাসনপত্র ব্যবহার করি নানান রকম কাজে, যেগুলো ছিদ্র ছিদ্র থাকে। হ্যাঁ, হয়তো ভাতের ফ্যান গালার জন্য বা কিছু, এরকম ওদেরও সচ্ছিদ্র কিছু পাত্র ছিল, এবং গোলাকৃতিও কিছু পাত্র দেখা যায়। ঠিক আছে, এবার যেটা দেখা যাচ্ছে, সিন্ধু সভ্যতা কোন সময়ের? এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের। দেখো, একটা জিনিস মনে রাখবে, এই সময়ের মানুষরা কিসের ব্যবহার জানতো না? যদি বলা হয় যে লোহা, লোহা বা আয়রন কি এরা ব্যবহার করতে জেনেছিল? যে লোহার ব্যবহার কিন্তু নো, একদম বিগ নো। কারণ জানো তো, লোহা আবিষ্কার হয়েছিল, তোমরা জানবে হয়তো, সেটা হচ্ছে লেটার বৈদিক যুগে, মানে পরবর্তী বৈদিক যুগে। আয়রনের আবিষ্কার এরা জানতো না, আয়রন ওয়াজ আননোন টু দেম। তো এটা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, যেটাকে আমরা চালকোলিথিক যুগও বলতে পারি। এটা আমি ইংরেজিতে লিখছি, চালকোলিথিক, চালকোলিথিক যুগ বা তাম্রপ্রস্তর যুগ, কারণ তাম্রপ্রস্তর বাংলাতে অলরেডি লেখাই রয়েছে। এবং বারবার বললাম যে এটা কিন্তু নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক সভ্যতা। নেক্সট যেটা দেখব, নৃতাত্ত্বিক গবেষণার পরিপ্রেক্ষিতে এটা বলা যেতে পারে যে প্রোটো অস্ট্রালয়েড। আচ্ছা, নৃতত্ত্ব কাকে বলে? প্রত্নতত্ত্ব তো জানি, নৃতত্ত্ব কাকে বলে কেউ বলবে? কোনো ধারণা কারো? যারা মানুষের হ্যালো। বা মানুষের মানুষের বা মানে জীবজন্তু প্রাণীদের নিয়ে যাদের গবেষণা হয় তাদের নৃতত্ত্ববিদ বলা হয়। আচ্ছা, আচ্ছা, মোটামুটি এক দুজনের থেকে আনসার শুনলাম, নৃতত্ত্ববিদ কাকে বলা হয়। তো বেসিক্যালি হ্যাঁ, অনেকটা সেরকমই বলা যেতে পারে। আমরা যদি হ্যাঁ, মানে মানুষের মাথার খুলি হাড়গোড় নিয়ে যারা ওই গবেষণা করে তাদের নৃতাত্ত্ববিদ বলে। মানে বেসিক্যালি মানুষকে নিয়ে যারা গবেষণা করে, যে কত ধরনের মানুষ ছিল। হ্যাঁ, আমাদের তো হিউম্যান ইভলিউশনেরও একটা ইতিহাস রয়েছে, যে আচ্ছা আমরা তো আজকে হ্যাঁ, যেমন মানুষকে বলে হোমো স্যাপিয়েন্স,
একটা সময় ছিল, মানে সেটা অনেকগুলো ফেজের পরে আজকের হোমো সাপিয়েন্সে আমরা এসেছি। হোমো কি বলে, একদম একদম আগের যুগে যদি যাই আমরা, যদি মানুষের ইভলিউশনের দেখি, সেখানে একটা সময় তো আদিম মানুষকে দেখতে কেমন ছিল বলা হয়, সেই শিম্পাঞ্জির মতন। হ্যাঁ, অস্ট্রালোপিথেকাস অস্ট্রালোপিথেকাস, প্রথম মানুষ। একদম একদম অস্ট্রালোপিথেকাস, ঠিক। হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স। হোমো হোমো হ্যাঁ, হ্যাবিলিস রয়েছে, হোমো ইরেক্টাস রয়েছে, অনেকগুলো ফেজ রয়েছে, এক্স্যাক্টলি ঠিকই বলছো তোমরা। ওকে, তো সেই রকম নৃতাত্ত্বিক গবেষণায় যখন দেখা গেছে যে এই হরপ্পা সভ্যতার লোকেদের নিয়ে যখন গবেষণা করা হয়েছে, কারণ এটা শোনা যায় যে নাকি হরপ্পা সভ্যতাতে বেশ কিছু কঙ্কাল পাওয়া গেছিল কিন্তু, হ্যাঁ। তো প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, আলপাইন এবং মঙ্গোলয়েড জনগোষ্ঠীর লোকেরা এই সভ্যতা সৃষ্টি করেছিল বলে মনে করা হয়। তার গ্রুপ অফ পিপল কারা, কোন জায়গা থেকে, এটা। আচ্ছা চলো, তো একটুখানি ইনফরমেশন তো নিলাম, কিন্তু ওই যে প্রথম যে জায়গাটায় ভয় থাকে যে প্রশ্ন, কয়েকটা প্রশ্ন এখানে নিয়ে নেব, তারপরে আরো কিছু ইনফরমেশন, আরো কিছু প্রশ্ন চলতে থাকবে আমাদের। ওকে, তো দেখো, এখান থেকে যে ইনফরমেশনটা পেলাম তার উপরে এই প্রশ্নটা হয় যে এটা কোন যুগের, সোজা কথা এটা তাম্রপ্রস্তর বা চালকোলিথিক যুগের সভ্যতা। কেমন, লোহার ব্যবহার এরা জানতো না জানতো না? ঠিক আছে। 1926 খ্রিস্টাব্দে কোন ব্যক্তি হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন? যিনি লক্ষ্য করেছিলেন তার নাম হচ্ছে চার্লস ম্যাসন। এটা আমরা শুরুতেই একদম ফার্স্ট ইনফরমেশনে পড়ে নিয়েছি। আচ্ছা, এবার সিন্ধু সভ্যতার ইতিহাসের প্রধান উপাদান। একটা জিনিস সবসময় ইতিহাসের ছাত্র হয়ে আমরা বরাবরই জানি যে ইতিহাস কিন্তু, যারা বলে বাইরের লোকেরা যারা ইতিহাসের ছাত্র নয় যে ইতিহাসে কি আছে, ও তো গল্প, কিন্তু যদি গল্প হতো তাহলে সেটা সাহিত্য হয়ে যেত। গল্প নয় বলেই এটা ইতিহাস, কারণ ইতিহাসে প্রমাণ লাগে, উপাদান লাগে, এটা সাইন্টিফিক ভাবে প্রুফ করতে হয়। এখানে কার্বন 14 ডেটিং রয়েছে, তাই না? তো সেখানে আমাদের সিন্ধু সভ্যতার যুগের উপাদান কি? এই যুগের উপাদান হচ্ছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, আর্কিওলজিক্যাল রিমেইনস গুলো, ধ্বংসাবশেষ গুলো, বিভিন্ন সিলিংস হতে পারে, বিভিন্ন পাত্র ধ্বংসাবশেষ হতে পারে, বৃহৎ স্নানাগার হতে পারে হরপ্পা সভ্যতার, এইগুলো হচ্ছে তার ধ্বংসাবশেষ। কেমন, কারণ এই যুগে কি ছিল না, এই যুগে লিটারারি সোর্স অথবা বলতে পারো যে লিখিত কোনো পুঁথি বা কোনো লেখা, কোনো সাহিত্য পাওয়া যায়নি, যায়নি কি গেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা পড়তে পারিনি, কারণ ওদের যে লিপিটা কিসে লেখা সেটাই আমরা জানি না। কিন্তু যদি বলে ওদের কি ধরনের লিপি ছিল এরকম প্রশ্ন আসে, তখন কিন্তু আমরা বলবো মানে ছবির মতন, পিক্টোগ্রাফিক, চিত্রিত, রাইট, এটা বলতে পারি। সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম শহরের নাম হরপ্পা, হরপ্পাই প্রথম আবিষ্কার হয়। সেই জন্যেই কিন্তু, যেহেতু প্রথম হরপ্পা আবিষ্কার হয়েছিল, তাই জন্য আমরা এটাকে হরপ্পান সিভিলাইজেশন বলে থাকি। কেন আমরা এটাকে হরপ্পা সভ্যতা বলি? হরপ্পা সভ্যতা বা হরপ্পান সিভিলাইজেশন বলার কারণ হচ্ছে যে এটা কি না, তোমার হরপ্পা হচ্ছে যে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম শহর। ওকে, 1964 খ্রিস্টাব্দে রেডিও কার্বন 14, কার্বন 14 ডেটিং হচ্ছে, বলে রাখি এই প্রসঙ্গে, একটা সাইন্টিফিক্যাল পদ্ধতি, যে সাইন্টিফিক্যাল পদ্ধতিতে আমরা নির্বাচন করি, ধরো একটা পাত্র পাওয়া গেছে, একটা সিলিংস পাওয়া গেছে, তো এটা কত বছরের পুরনো, আমরা কি করে জানতে পারছি? আমরা যে বলি এটা কি আন্দাজে বলে দিই আরে হবে এটা 1000 2000 বছরের পুরনো? না, ঐতিহাসিকরা মানে প্রত্নতাত্ত্বিকবিদরা কিন্তু সেটা কখনোই করে না। তার জন্য কার্বন 14 ডেটিংও এখন অনেক পুরনো পদ্ধতি হয়ে গেছে, তাছাড়াও অনেক নতুন নতুন পদ্ধতি এসেছে যেটার সাহায্যে আমরা বুঝতে পারি যে আচ্ছা এটার টাইম স্প্যানটা তাহলে এত বছর আগে ছিল এক্স্যাক্টলি। তো এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাচ্ছি, যে এই যে মানে আবিষ্কার করলো যে আচ্ছা হরপ্পা সভ্যতাটা মোটের উপরে 2300 থেকে 1750, এই টাইম স্প্যানটাই হতে পারে। তো এটা কে করেছিল? এটা করেছিল ডিপি আগরওয়াল, ডিপি আগরওয়াল, মনে রাখবে। আচ্ছা, হরপ্পা সভ্যতা যদি বলে কোন যুগে, এক তো আমরা তাম্রপ্রস্তর পেলাম, যদি আরেকটু অন্যভাবে প্রশ্নটা আসে তাহলে এটাকে বলতে পারি প্রাক ঐতিহাসিক যুগের, কারণ ইতিহাসকে কি আমরা যুগে ভাগ করি, প্রাচীন, মধ্য, আধুনিক, তার মধ্যে পড়ছে না এটা, তার আগে পড়ছে প্রাক ঐতিহাসিক, সেই জন্য হয়ে যাচ্ছে। চলো, কয়েকটা প্রশ্ন আমি ইন বিটুইন বলে দিলাম, কারণ আমাদের এই দুটো মাসকে যদি হাতে রেখে টার্গেট নিয়ে এগোই, এখানে আমাদের, কেউ কিছু বলতে চাইছো? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম বলছি, ওটা হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক, প্রাক ঐতিহাসিক। কি প্রশ্নটা বুঝলাম না, আরেকবার বলো।
বলছি হরপ্পা সভ্যতা তো প্রায় ঐতিহাসিক সভ্যতা, প্রায় প্রতিষ্ঠি, প্রাক ঐতিহাসিক তো নাই। না, প্রাগৈতিহাসিকও বলা হয়। বেসিক্যালি প্রাগৈতিহাসিক আমাদের যেমন এই যে হিউম্যান ইভলিউশনের কথা বলছিলাম, সেই সময়টাকে আমরা যেমন প্রাগৈতিহাসিক বলি। হ্যাঁ, প্রাগৈতিহাসিক টার্মটাও তুমি ঠিক ইউজ করেছো, তাতে কোনো অসুবিধা নেই। যে সেটা হচ্ছে যে প্রাগৈতিহাসিক যুগ কথাটা এখানে বহুল প্রচলিত, আমি লিখেও দিচ্ছি পাশে, ভালো পয়েন্ট করেছো। আহ বলছি বিষয়টা, 1 মিনিট একটু মিউট করবে, আমি বলে দিচ্ছি। হুম, এই যে প্রায় ঐতিহাসিক হচ্ছে যে বেসিক্যালি, হ্যাঁ একদমই মানে প্রাগৈতিহাসিক কথাটা কিন্তু আলাদা। প্রাগৈতিহাসিক যদি বলি তাহলে সেটা প্রাগ চলে আসবে ঐতিহাসিক তাহলে একদম, হ্যাঁ মানে লিপির চিত্রলিপি কোনো কিছুই পাওয়া যায়নি প্রাগ কিছুই পাওয়া যায়নি, এক্স্যাক্টলি, একদম। তো সেখানে প্রায় বা প্রাক কথাটা অনেক সময় সেই ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। প্রাক কথাটাও বলা হয়, মানে কিন্তু হ্যাঁ, আবার অনেক ঐতিহাসিক এটাকে দ্বিমত পোষণ করছে যে না, এটা পুরোপুরি প্রাক নয়, এটা প্রায়। তার কারণ হচ্ছে যেহেতু এখানে লেখার প্রচলন ছিল, ছিল না সেটা নয়, কিন্তু হ্যাঁ আমাদের ব্যাড লাক যে আমরা সেটা পড়তে পারি, এই নিয়ে একটা দ্বিমত আছে, এবং সেই জন্য অনেক জায়গাতে এটাকে প্রায় হিসেবেই নেওয়া হয়, কারণ যেহেতু এখানে লেখা পাওয়া গেছে, কিন্তু অনেক ঐতিহাসিক সেই লেখাটা নিয়ে চর্চা করেছে। সেই একটু মিউট করে রাখবে, তা নইলে পরে কি হয়, নয়েজ আসছে, ঠিক আছে। হুম, এখনো আনমিউট রয়েছে, শুনতে পাচ্ছি, কারণ নয়েজ এলে পরে তাহলে তোমাদেরই পরে রেকর্ডিং যেটা পাবে তাতে একটু সমস্যা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে হরপ্পা সভ্যতার লিপি পাঠোদ্ধারের কিন্তু অনেকবার অনেকে চেষ্টা করেছে, ঠিক আছে। যেমন একজনের নাম এখানে বলবো, M.R. মহাদেবন। M.R. মহাদেবন। তো হরপ্পার লিপি পাঠোদ্ধারের অনেকে অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু বলা হয় যে এখনো হয়তো সেটা ফ্রুটফুল হয়নি বা পুরোপুরি বোঝা যায়নি, সেই কারণে এটাকে প্রায় বলা হয়। রাইট। নেক্সট চলে যাব সিন্ধু সভ্যতা সমকালীন সভ্যতা, মানে সাইমালটেনিয়াস সিভিলাইজেশন যাকে আমরা বলি। মানে আচ্ছা, সিন্ধু সভ্যতা যে সময় ভারতে ছিল সেই সময় পৃথিবীর অন্যান্য জায়গায় কি আর কোনো সভ্যতা ছিল, নাকি গোটা পৃথিবীতে এটাই প্রথম? না, এটা গোটা পৃথিবীতে প্রথম নয়, কারণ এই সময় মেসোপটেমিয়া গড়ে উঠেছে। মেসোপটেমিয়া কোথায়? সেই টাইগ্রিস আর ইউফ্রেটস নদীর ধারে, মানে নদীর মাঝখানে মেসোপটেমিয়া সভ্যতা। তারাও কিন্তু লিখতে জানতো, মানে প্রথম কিন্তু ওদের লেখাই যেটা পড়া গেছে, তাই তো। তারপরে হচ্ছে মিশরীয় সভ্যতা, ইজিপশিয়ান সিভিলাইজেশন নীল নদের ধারে। প্রত্যেকটা কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করে, একটা কমন ফিচার এখানে রয়েছে যে কোনো না কোনো নদীর ধারে। এবং চৈনিক সভ্যতা যদি দেখি, চাইনিজ সিভিলাইজেশন, সেটা হচ্ছে রিভার ওয়াং হোর ধারে। তো কোনো না কোনো নদীর ধারে প্রত্যেকটাই গড়ে উঠেছিল এই সিভিলাইজেশন গুলো, এই সভ্যতাগুলো, ঠিক আছে। তো এবার সেই কারণেই যেহেতু কোনো না কোনো নদীর ধারে, নদী যেমন একটা সভ্যতাকে কি বলবো কৃষিকাজে সাহায্য করেছে, তেমনি ব্যবসা বাণিজ্য বা একটা জায়গার সাথে আরেকটা জায়গার যোগাযোগ রক্ষা করতে কিন্তু ভীষণ রকম সাহায্য করেছে। রাইট। মহেঞ্জোদারোতে প্রাপ্ত একটা শিল পাওয়া গেছে। এবারে এটা এটা যেটা চলে আসছে, এটা কিন্তু মহেঞ্জোদারো বা হরপ্পার একটু রিলিজিয়াস লাইফে চলে আসছি। রিলিজিয়ানটা যদি দেখি, ধর্মটা যদি দেখি, এটার মধ্যে দিয়ে আমরা তার প্রমাণ পাই। মানে অ্যাকচুয়ালি ওদের তো কোনো ওরকম মন্দির পাওয়া যায়নি, যেরকম জানো তো মেসোপটেমিয়াতে যে মন্দিরগুলো পাওয়া গেছে সেগুলোকে আমরা না জিগুরাটস বলে থাকি। কি বলি? জিগুরাট। কিন্তু হরপ্পায় যদি দেখি সেই অর্থে কিন্তু ওইরকম মন্দির আমরা পাইনি, ঠিক আছে। কিন্তু কি পাওয়া গেছে, বেশ কিছু শিল। যেরকম একটা শিল খুব মানে বহুল প্রচলিত, যেটা নিয়ে অনেকবার কথা বলা হয়, সেটা হচ্ছে ত্রিমুখ বিশিষ্ট একজন যোগী পুরুষ বসে আছেন। তাকে দেখে মনে হয় যে তিনি হচ্ছেন ধ্যান মগ্ন, মাথায় শিং রয়েছে, এবং জলহস্তী, হাতি, বাঘ, গন্ডার, মহিষ, ষাঁড়, হরিণ দ্বারা তিনি বেষ্টিত। তার মানে কি চারিদিকে তাকে ঘিরে রয়েছে পশু, সেই কারণে তাকে বলা হয় কি পশুপতি শিব। পশুপতি, পশুপতি মহাদেব, পশুপতি মহাদেব তাকে বলা হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি, মেসোপটেমিয়ানরা সিন্ধুর অধিবাসীদের মেলুহা বলেছেন। মেলুহা
কে বলেছেন? মেসোপটেমিয়ানরা সিন্ধুর অধিবাসীদের বলেছেন, মানে তাদের মধ্যে যে একটা মানে কি বলে আদান প্রদান ছিল জিনিসপত্রের, তার প্রমাণ অনেকভাবেই পাওয়া গেছে। সিলে পাওয়া গেছে, শিল মোহরে। মেসোপটেমিয়ার কিছু লেখায় এমন কিছু উল্লেখিত রয়েছে যেখান থেকে বোঝা যায় তো সিন্ধুর অধিবাসীদের বলতো কি মেলুহা। এবারে চলে আসি যে আহ, এই যে এত মানে বিস্তারিত একটা সভ্যতা, এরকম একটা শহর সেই সময় দাঁড়িয়ে, শুধু তো শহর না, তাতে অনেক কিছু ছিল যেগুলো বলবো, ডোন্ট ওয়ারি। যেমন শহরের যে ফিচার্স গুলোর মধ্যে আমি যদি বলি, অর্থাৎ কিনা বৈশিষ্ট্যগুলোর মধ্যে, তার মধ্যে সিটাডেল ছিল। যে সিটাডেলে ধরে নেওয়া হয় হয়তো শাসক সম্প্রদায় থাকতো। সিটাডেল হচ্ছে একটা দুর্গর মতন উঁচু জায়গায়, চারিদিকে প্রাচীর দ্বারা ঘেরা দুর্গের মতন। এবং নিচু অঞ্চলগুলো যেখানে ছোট 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 বাড়িঘর ছিল, সেখানে সাধারণ মানুষেরা থাকতো। অনেক সময় বলা হয় যে শ্রমিক শ্রেণীর বাস ছিল বাইরের অঞ্চলগুলোতে, এরকম। ঠিক আছে। তারপর সেখানে ধরো শস্যাগার পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় তো বিশাল, মানে হরপ্পা বলে যে সাইটটা, সেখানে কিন্তু বিশাল শস্যাগার পাওয়া গেছে। মহেঞ্জোদারোতেও পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে তোমার এই যে বৃহৎ স্নানাগারটা পাওয়া গেছে। কোথায় কি পাওয়া গেছে এগুলো নিয়ে বলে দেবো, চিন্তা করার কারণ নেই। এগুলো সবই ইঙ্গিত করছে কি এটা একটা শহর ছিল। আর এত বড় দুর্গ যদি ছিল, তাহলে শাসক শ্রেণীও হয়তো বলছি ছিল। এটা মেসোপটেমিয়া না, সুমেরীয় সভ্যতা হবে। বলছি এটা মেসোপটেমিয়া না, বলছে সুমেরীয়রা বলতো তো সিন্ধুর সাথে মেলোয়া। মেসোপটেমিয়ার নয় বলছো? সুমেররা বলতো সিন্ধু অধিবাসীদের মেরুহা। আচ্ছা বলো তো, সুমের হ্যাঁ, সভ্যতা কোথায় ছিল? ওয়্যার ইজ সুমেরিয়ান? কোথায়? ঠিক আছে, মেসোপটেমিয়া, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটার জন্যই জিজ্ঞেস করলাম, একদম তাই। যে সুমের মানে, এটা অনেকে ভুল করে, স্বাভাবিক, যে সুমের মানে কিন্তু সেটা মেসোপটেমিয়ায় বলা হচ্ছে। সুমেরিয়ান আক্কাদিয়ান, মেসোপটেমিয়ার দক্ষিণে সর্বপ্রথম গড়ে উঠলো যে শহরটা, সেটা হচ্ছে সুমেরিয়া। তারপরে আক্কাদিয়ান হ্যাঁ, হ্যাঁ, সভ্যতা। ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় এভাবে আসে যে এদের কি সুমেরের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল। হ্যাঁ ছিল অবশ্যই, কারণ মেসোপটেমিয়া একই ব্যাপার। আচ্ছা, এবার যদি পতনের কারণে যাই, তাহলে অনেকগুলো কারণ, অনেক ঐতিহাসিক অনেক কারণের বর্ণনা দিচ্ছেন। এটা কিন্তু আমাদের দেখতে হবে যে কোন ঐতিহাসিক কি বলছেন পতন সম্পর্কে। হুম। সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে কেউ দেখাচ্ছেন বন্যাকে, খরাকে, অরণ্য ধ্বংস। আরেকটা বড় কারণ দেওয়া হয় যেটা বলা হয় যে আরিয়ান ইনভেশন থিওরি। হুম। যে এরকম ধরো চলে এলো যে সিন্ধু সভ্যতার ধ্বংসের পিছনে কে আর্যদের আক্রমণের তথ্য দিয়েছেন। ঠিক আছে। এটা বলা হয় যে আর্যরা এসেছিল তাই সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছিল, যেটা মূলত বলেছিলেন, আমি এখানে লিখে দিচ্ছি, মার্টিমার হুইলার। হুম। মার্টিমার হুইলার বলেছিলেন আরিয়ান ইনভেশন থিওরি, মানে আর্যদের আগমনের তত্ত্ব, যে আর্যরা এসে এদেরকে হারিয়ে দিয়েছিল, এরা বাইরে থেকে এসেছিল আর্যরা, এটা বলা হয়। আচ্ছা, যদিও খুব একটা সমর্থন যে সব ঐতিহাসিকরা এটাকে করেছে সেটা নয়। আচ্ছা, টাইম ফেজটা নিয়ে একটু কথা বলি, সময়কাল। প্রাক হরপ্পা যদি বলি, মানে হরপ্পা সভ্যতা যখন শহর হলো তার আগের ফেজটা। হ্যাঁ, যখন একটা রিজিয়নাল বেসিসে সীমাবদ্ধ, কৃষি কাজের উপর সীমাবদ্ধ, অতটা বিস্তার হয়নি, সেই রকম ফেজ যদি দেখি, মানে 3200 থেকে 2600, এই সময়টা একদম আর্লি ফেজ। এটাকে যদি দেখি, সেটা হচ্ছে বলবো আমি হরপ্পা সভ্যতার একটা রিজিয়নাল ফেজ। হ্যাঁ, রিজিয়নালাইজেশন, এটা বিশাল বড় শহর কিন্তু তখনও হয়ে যায়নি, বিভিন্ন ছোট ছোট জায়গায় এটা সীমাবদ্ধ সেই সময়। হুম। ততটাও আরবান ফেজ হয়নি, কিন্তু হ্যাঁ ধীরে ধীরে আরবান হচ্ছে, মানে প্রোটো আরবান একটা ফেজে সেটা রয়েছে, লোকালাইজেশন একটা অঞ্চল, সেটা হচ্ছে প্রাক হরপ্পা। ঠিক আছে। তারপর ধীরে ধীরে সভ্যতাটা পরিণত হচ্ছে। পরিণত যদি দেখি 2600 থেকে 1900, এটা পরিণত একদম ম্যাচিওর হরপ্পান সিভিলাইজেশন যাকে বলা হয় নাকি। হ্যাঁ, এই সময় তোমার টেরাকোটার বিভিন্ন ফিগারাইন পাওয়া যাচ্ছে, মানে মূর্তি পাওয়া যাচ্ছে টেরাকোটার। তারপরে লাল এবং কালো রং ব্যবহার করা হচ্ছে বিভিন্ন পটারির ক্ষেত্রে, সেই সব পাওয়া যাচ্ছে। ওকে। এবং পরবর্তী হরপ্পার পর্যায়ে, মানে একদম শেষ 1300 লিখেছি আমি, অনেক ঐতিহাসিকরা 1300টাও মানে না, অনেকে 1700 অব্দি মোটামুটি মানে, যে এরপরে ধীরে ধীরে, মানে এটা তো ধ্বংসের দিকের পর্যায়ে, 1320 অব্দি লেখা মানে ধীরে 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 একেবারে ধ্বংসের দিকে যাচ্ছে। ঠিক আছে। তো এইটা আমরা ফেজটা জানলাম যে কত সাল অব্দি সীমাবদ্ধ ছিল, মেন হচ্ছে এই জায়গাটা, বা 1700 অব্দি এটাকে অনেকে ধরে থাকেন।
এবার একটুখানি অন্য কিছু নিয়ে আলোচনা করা যাক, যে আচ্ছা এই যে টাউন প্ল্যানিং ব্যাপারটা বলছিলেন ম্যাম, যে সিটাডেল কি ছিল বা কি, সেগুলোর একটা বিস্তারিত আলোচনা করা যায়। হরপ্পা সংস্কৃতি তার নগর পরিকল্পনা পদ্ধতির দ্বারা বিশিষ্ট। একদম এইটা আমরা মাথায় রাখবো, এখানে আমাদের যদি প্রশ্ন আসে এরকম আসতে পারে, যেটা কি ধরনের সভ্যতা ছিল, গ্রামীণ সভ্যতা না নগর, না নগর অবশ্যই। হুম। এদের হরপ্পা বলি, মহেঞ্জোদারো বলি, এগুলো তো আলাদা আলাদা টাউন এক একটা, তাই না, এক একটা নগর, এক একটা ছোট ছোট সাইট, বা বড় বড় বলতে পারি, ছোট নয় খুব একটা। এদের প্রত্যেকেরই বলছে যে প্রত্যেকটা জায়গাতেই নিজস্ব দুর্গ বা অ্যাক্রোপলিস ছিল, বা আমরা সিটাডেলও বলতে পারি, যে এক একটা করে সিটাডেল কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ছিল। ঠিক আছে। যেটা নিয়ে ঐতিহাসিকদের মত হচ্ছে যে এই রকম বড় বড় দুর্গতে কারা থাকবে, তার মানে কোনো একটা শাসক শ্রেণী ছিল। এখানে রাজা রানীর ছবি বা নাম হয়তো পাওয়া যায়নি, কিন্তু কোনো একটা শাসক তো অবশ্যই ছিল, এটা বলছে। প্রত্যেকটা শহরের দুর্গের নিচে একটা করে ছোট শহর ছিল, যেখানে ছোট 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 বাড়ি ঘর রয়েছে, যেখানে ইটের ঘর রয়েছে, সাধারণ মানুষ থাকতো। হ্যাঁ। এবং এখানে একটা জিনিস দেখা গেছে যে হরপ্পা সভ্যতার রাস্তাগুলো না প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেলে ভাগ করা। হুম। এবং গ্রিড প্যাটার্নে বাড়িঘরগুলো তৈরি হয়েছে, মানে একদম প্ল্যান সিটি যাকে বলে। মানে আজকের দিনেও ভাবা যায় না যে ওই অত অত বছর আগে বৈদিক যুগ তো গ্রামীণ সভ্যতা, তারও আগে এরকম একটা শহর ছিল আধুনিক। মানে সত্যিই মানে অসাধারণ একটা, কি বলবো, এবং তাদের মানে বলবো তার মানে তারা ম্যাথামেটিক্যালিও স্ট্রং ছিল, ভাবো যে ম্যাথামেটিক্যালিও ওরা কতটা স্ট্রং যে একটা এত সুন্দর প্ল্যান তৈরি করছে। এবং এরা তো খুব বিখ্যাত হরপ্পা সভ্যতা তাদের ড্রেনেজ সিস্টেমের জন্য, এটা তো তোমরা জানো সবাই। ড্রেনেজ সিস্টেম এবং ড্রেন গুলো একদম সেই ম্যানহোল, ড্রেন পরিষ্কার করার ব্যবস্থা, তারপরে হচ্ছে যে ড্রেন ঢাকা দেওয়ার ব্যবস্থা, সবটাই ছিল। আরেকটা জিনিস, হরপ্পা শহরগুলোর গুরুত্বপূর্ণ অংশ ছিল শস্য ভান্ডার, গ্রেট গ্র্যানারি যাকে বলা হয়। গ্রেট গ্র্যানারিটা হরপ্পাতেই পাওয়া গেছে, যেরকম গ্রেট গ্র্যানারি, গ্রানারি পাওয়া গেছে বিশাল বড়, যেটাকে শস্য ভান্ডার আমরা বলতে পারি, যেখানে শস্য সংগ্রহ করা থাকতো। ঠিক আছে। হরপ্পার শহরগুলিতে পোড়া ইটের ব্যবহার হতো, যে বাড়ি ঘরগুলো তৈরি হয়েছে কি দিয়ে, না মাটির বাড়ি নয়, পোড়া ইট সেই সময় ওরা ব্যবহার করত। মিশরে যদি দেখি তাহলে হচ্ছে শুকনো ইট ব্যবহার করত। বেকড ব্রিক, ব্রিক বলা হয় হচ্ছে মেসোপটেমিয়াতে, এরা হচ্ছে পোড়া ইট। বেকড মানে কি বলে, বেকড মানে হচ্ছে যে শুকনো, রোদে শুকনো, বেকড। আহ মহেঞ্জোদারো নিষ্কাশন ব্যবস্থা, এই যে বলছিলাম যে নিষ্কাশন মানে যে কি বলবো, ময়লা টয়লা পরিষ্কার করা, নিষ্কাশন, ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেম যেটা ভীষণই উন্নত ছিল। নেক্সট দেখবো যে প্রত্যেকের কিন্তু বাড়ির নিজস্ব উঠোন ছিল, কোর্টিয়ার, যেখানে বিভিন্ন কাজকর্ম করতো, এবং বাথরুম ছিল। অসাধারণ একটা ব্যাপার, যে আমরা কিন্তু এখনো মানে ইন্ডিয়াতে আজকের দিনেও এসেও বিভিন্ন গ্রামে প্ল্যান হচ্ছে যে কিভাবে বাথরুম তৈরি করা হবে, সেখানে বাথরুম ছিল। কালীবাঙ্গানের ক্ষেত্রে যেমন দেখা গেছে, কালীবাঙ্গান হচ্ছে রাজস্থানের একটা সাইট, অনেক বাড়িতেই কিন্তু কুয়ো ছিল। ঠিক আছে। ধোলাভিরা এবং লোথাল, গুজরাটের মতো স্থানে আহ বসতিগুলো সুরক্ষিত ছিল, শহরের অভ্যন্তরের দেওয়াল দ্বারা পৃথক করা হয়েছিল। আরেকটা জিনিস তোমাদের এখানে বলে রাখি, একটা ইন্টারেস্টিং ফিচার, এদের না প্রাইভেসি ঘরের ভেতরে মেনটেন করার জন্য জানালা থাকতো না। হুম। এবং দরজাগুলো একদম মানে ওই পিছনের দিক থেকে হতো। এই একটা ব্যাপার কিন্তু দেখা গেছে হরপ্পা সভ্যতায়। মানে দেখো, তোমাদের তো সবারই সাবজেক্ট ইতিহাস, সবাই মোটামুটি তোমরা জানো যে ইতিহাসটাকে ভালো করে, কিন্তু যেটা হয় যে এত বছর বাদে পরীক্ষা দেওয়া, মানে একটা চর্চা চলে যাওয়া, যার জন্য আমাদের রিভিশন করতে হবে। এবং রিভিশনটাকে যদি আমরা গল্পের মতো করে করি এবং তার সাথে সাথে প্রশ্ন উত্তরগুলো করি, তাহলে কি হয়, আমাদের কাছে ব্যাপারটা অনেক সোজা হয়ে ধরা দেয়, মানে ব্যাপারের এই টেনশন বা ভীতিটা কেটে যায়। তাহলে এবার দেখি পরের পার্টটা, মানে কৃষিকাজ। আচ্ছা, এরা কি কৃষিকাজ জানতো? আচ্ছা, আমি কিন্তু বারবার ব্যবসা বাণিজ্যের কথা বলছি, কিন্তু তারপরেও বলে রাখি, ব্যবসা বাণিজ্য জানলেও এদের মেন জীবিকা যদি দেখি তাহলে সেটা কিন্তু কৃষিকাজই ছিল। কৃষি হচ্ছে মূল জীবিকা। হুম। মূল জীবিকা এদের কৃষি। হরপ্পা সভ্যতা বা সিন্ধু জাতির লোকেরাই প্রথম তুলো উৎপাদন করেছিল, মানে পৃথিবীতে যদি দেখি তুলো উৎপাদনের ইতিহাস, তাহলে এটা কিন্তু প্রথম। ওকে। এবং শিলমোহর, পোড়ামাটির ভাস্করের চিত্র থেকে বোঝা যায় যে ওই একটি ষাঁড়ের চিত্র পাওয়া গেছে পোড়ামাটির। হ্যাঁ। এই প্রত্নতাত্ত্বিকরাও অনুমান করেন যে ষাঁড়গুলো সেই সময় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রাণী ছিল। কিসে লাগানো হতে পারে ষাঁড়কে? চাষের কাজে, মানে লাঙল টানার কাজে। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে হরপ্পাতে কিন্তু বেশ কিছু লাঙল পাওয়া গেছে, মানে পোড়ামাটির
যদি বলা হয় যে আহ, কি টেরাকোটা প্লাউ যেটাকে বলি আমরা, বা পোড়া মাটি যদি বলি, পোড়া মাটির লাঙল কিন্তু এখানে আবিষ্কার হয়েছে। টেরাকোটা প্লাউ ওয়াজ ডিসকভার্ড ইন হারাপ্পান সিভিলাইজেশন। আমি আসলে টেরাকোটা বা পোড়া মাটি যেটা বলো, সেখানে কিন্তু তার হচ্ছে যে কি লাঙল কিছু কিছু সাইটে পাওয়া গেছে। হুম, ঠিক আছে। যার থেকে বোঝা যায় যে এরা কৃষিকাজ কিন্তু মোটামুটি জানতো, উন্নত ছিল। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, এই কথা যখন এলোই, যে একমাত্র কিন্তু লোথালে দেখা যাচ্ছে রাইস হাস্ক পাওয়া গেছে। রাইস হাস্ক মানে কি, ওই চাল বা ভাত ভর্তি একটা কি বলবো পাত্র। এখানে বোঝা যাচ্ছে লোথালে কিন্তু মোটামুটি মানে চাল ভাত এরা খেতই, কিন্তু এদের যদি বলা হয় যে আচ্ছা কৃষিকাজে মূল উৎপাদন কি হতো, তাহলে বলবো বার্লি, ঠিক আছে, তারপরে হচ্ছে উইট, গম, এই জিনিসগুলো, বিভিন্ন রকমের ডাল, এমনকি এরা মাছ মাংসও খেত, তার নিদর্শনও পাওয়া গেছে, সেটাও ছিল এখানে। আচ্ছা, এবার একটু অর্থনীতি নিয়ে কথা বলা যাক, যেটা মেইন ইম্পর্টেন্ট, যে কৃষির ওপরে অর্থনীতি নির্ভর না কিসের ওপরে। দেখো, কৃষি নির্ভর তো ছিলই, কারণ মানুষকে খেতে হবে প্রত্যেকটা সভ্যতায়, সবার আগে কৃষি নির্ভর তো ছিলই, কিন্তু তারপরেও বাণিজ্যের একটা সাংঘাতিক গুরুত্ব ছিল। হরপ্পা সভ্যতায় শিলমোহর, লিপি, বিভিন্ন জিনিসপত্র, ওজনের যন্ত্র পাওয়া যাচ্ছে, হ্যাঁ, যেটা কিনা 16 মাল্টিপল, এক একটা যে যদি বাটখারার ওজন দেখি আমরা সেই সময়, পরিমাপের যন্ত্র যদি দেখি, হুম, তাহলে এগুলো কেন? নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যের জন্য। এবং ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র কোথায়, বন্দর কোথায় ছিল? লোথাল, পুরোটাই লোথাল। কারণ লোথালে কি ছিল? পোর্ট ছিল, যেখানে পোর্ট থাকবে সেখানেই ব্যবসা বাণিজ্য হবে। তো লোথালকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য গুলো হতো। এবং টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরবর্তী লোকেদের সাথে বাণিজ্য করতো। তাহলে এখানেই আমাদের চলে আসছে কিসের কথা, এখানে আমাদের সুমেরের কথা চলে আসছে, এখানে আমাদের মেসোপটেমিয়ার কথা চলে আসছে। তো এদের সাথে বাণিজ্য হতো। এবং আফগানিস্তান থেকে যেমন দেখা গেছে বহু গুরুত্বপূর্ণ জিনিস এরা নিয়ে আসতো। আফগানিস্তানের একটা জায়গার নাম বারবার দেখা গেছে, সেটা হচ্ছে সর্তুগাই। সর্তুগাই হরপ্পা সভ্যতারই একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে অনেকে মনে করেন, যেখানে সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান পাথরের কথা যেমন তোমাদের বলতে পারি লাপিস লেজুলি, ঠিক আছে, এই লাপিস লেজুলি খুব গুরুত্বপূর্ণ ছিল সেই সময়, এই সবগুলো নিয়ে আসতো। তারপর তামার তো ব্যবহার হতোই, তামা যেমন রাজস্থানের ক্ষেত্রী রিজিয়ন থেকে সম্ভবত তামা আনা হতো, এইগুলো কিন্তু দেখা গেছে হরপ্পা সভ্যতায়। এই প্রত্যেকটা পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিন্তু প্রশ্ন থাকতে পারে। এই দেখো, এই যে হরপ্পাবাসীরা দীর্ঘ দূরত্বে লাপিস লাজুলির ব্যবসা করত, যা সম্ভবত শাসক শ্রেণীর মর্যাদা বৃদ্ধি করতে সাহায্য করে। কারণ মূল্যবান রত্ন, জুয়েলারি, এগুলো তো হরপ্পার লোকেরা পরতোই, বিশেষ করে শাসক শ্রেণী, তারা নিজেদেরকে সাজাতে ভালোবাসে নানান রকম জিনিসপত্র দিয়ে। এবং এই যে ব্রোঞ্জ জানতো, তামা, ব্রোঞ্জ, তাম্র ব্রোঞ্জ সভ্যতা শুরুতেই বলেছি এটার সাথে পরিচিত ছিল। এই যে রাজস্থানের ক্ষেত্রে তামার খনি পাওয়া গেছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই যে টিন বলছে আফগানিস্তান, এবং লাপিস লেজুলি তো আগেই বললাম। এই যে হরপ্পার যে এই বিভিন্ন রকমের সিলস, শুরু থেকে যে আমরা শিলমোহরের কথা বলছি, সিলস, এই প্রসঙ্গে যখন বিভিন্ন মেটেরিয়ালের কথা হচ্ছে বলে রাখি, এখানে একটা সফট ধাতু পাওয়া গেছে যেটাকে বলা হতো স্টিয়েটাইট। হ্যাঁ, স্টিয়েটাইট দিয়ে বেশিরভাগ সিলস গুলো তৈরি হতো, টেরাকোটারও পাওয়া গেছে কিছু কিছু, বা স্টিয়েটাইট দিয়ে তৈরি হতো। এবং হরপ্পা সভ্যতার লোকেরা কিন্তু গোল্ড আর সিলভারের ব্যবহারও জানতো, সোনার উপরও ব্যবহারও জানতো। সোনার উপর সবের ব্যবহারই এরা মোটামুটি ভাবে জানতো বলা যায়। যে বেশ উন্নত একটা সভ্যতা, মানে আজকের সভ্যতার সাথে কত রকমের মিল পাচ্ছি। এবার যে সভ্যতা এত উন্নত, সে সভ্যতার শাসক নেই, এটা কি হতে পারে? মানে কিভাবে হতে পারে? কিন্তু ওই স্যাডলি আমরা যে পড়তে পারিনি লেখাগুলো, তার থেকে জানতেও পারি। কিন্তু বাকি জিনিসপত্র তো বলে দিচ্ছে যে শাসক থাকা উচিত। তো দেখো, এখানে আমি যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য নোটসে রেখেছি, যে কোন ঐতিহাসিক কি বলেছেন যে শাসক শ্রেণী কারা হতে পারে। হুম, এখানে একটা ওই প্রিসলি ক্লাসের একটা মূর্তি পাওয়া গেছে, জানো তো, হরপ্পায়, যে মাথার এখানটা একটু ভাঙা মতন, হ্যাঁ, একদিকে চাদর দেওয়া রয়েছে, তার এরকম একটা একটা বিয়ার্ড, মানে দাড়ি রয়েছে, এরকম একটা পুরুষের মূর্তি পাওয়া গেছে। যেটা দেখেও অনেকে বলেছেন যে এই যে যেমন ডিডি কৌশাম্বীর মতন ঐতিহাসিকরা বলেছেন যে যে না, পুরোহিত সম্প্রদায় বোধহয় সিন্ধু সভ্যতার শাসক শ্রেণী ছিলেন। আবার আর এস শর্মা বলছেন, রামশরণ শর্মা, যে
এত ব্যবসা বাণিজ্য হতো, তার মানে কোনো বণিক সম্প্রদায় নিশ্চয়ই এই গোটা অথরিটিটাকে হোল্ড করত। এবং হরপ্পায় অসংখ্য নারীর পোড়ামূর্তি পাওয়া গেছে, যেটা বোঝায় যে এখানে কিন্তু মাতৃপূজার একটা চল ছিল, মানে মাদার গডেসের একটা চল ছিল বলে বোঝা যায় এই নারী মূর্তিগুলো দেখে, পোড়ামাটির এত রকম নারী মূর্তি। একটা জায়গা দেখা গেছে যে নারীর ভ্রূণ থেকে উদ্ভিদ জন্মাচ্ছে, যেটাকে আর্থ গডেস, হ্যাঁ, পৃথিবীর দেবতা হিসেবে তুলনা করা হয়েছিল। হরপ্পাবাসীরা পৃথিবীকে উর্বরতার দেবী হিসেবে দেখত, আর মিশরীয়রা নীল নদের দেবী আইসিসের মতোই তাকে পুজো করত। এবং ওই পুরুষ দেবতার কথা তো আগেই বলেছিলাম, যোগী পুরুষ। এবং কি কি এখানে অ্যানিমাল রয়েছে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট জানা, যে অ্যানিমেলের নামগুলো মনে রাখা যাচ্ছে। আমরা এখানে কি দেখতে পেলাম? হাতি। মানে হয়তো এরকম একটা প্রশ্ন চলে এলো যে আচ্ছা, হরপ্পা সভ্যতায় যে যোগী পুরুষের শিলমোহরটি ছিল, এর মধ্যে কোন প্রাণীটিকে দেখা যায়নি, তখন যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, কি কি প্রাণী এখানে ছিল আগেও একবার বললাম, তার লিস্টটা এখানেও আরেকবার দিয়েছি। আশা করি নোটস গুলো পড়লে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তার মধ্যে কিছু প্রশ্ন দেখা দিলে অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। এই যে হরিণ রয়েছে, বাঘ, গন্ডার, হাতি, মহিষ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। হুম, এখানে কিন্তু আমরা সিংহ দেখতে পাচ্ছি না, এখানে আমরা গরু দেখতে পাচ্ছি না, এগুলো দেখতে পাচ্ছি না। এবং সিন্ধু অঞ্চলের মানুষ গাছ এবং প্রাণীদের পুজো করার একটা চল ছিল। আর একটা কি বলেছি শুরুতে, ওই যে সিলস গুলো পাওয়া গেছে, নানান রকম সিলস, সেই সিলস এর মধ্যে আমরা দেখেছি কিন্তু শিংওয়ালা ইউনিকর্ন দেখতে পেয়েছি। ইউনিকর্ন, হ্যাঁ, গন্ডারের সাথেও অনেকে শনাক্ত করে, অনেকে আবার বলে যে না, কাল্পনিক ওই ঘোড়ার মতন অনেকটা, তার দুটো শিং রয়েছে এরকম, বা মাঝখান দিয়ে একটা এরকম শিং রয়েছে এরকম একটা বলা হয়, দুটো নয়, ওই মাঝখান দিয়ে একটা এরকম ইউনিকর্ন দেখবে। আজকাল সেই বাচ্চাদের নানান রকম সুন্দর সুন্দর ইউনিকর্নের ওই কি বলে ব্যাগ পাওয়া যায়, শোপিস পাওয়া যায়, জিনিসপত্র পাওয়া যায়, দেখেছো হয়তো অনেকে, ওই রকম একটা প্রাণী। তো এইরকম আর কি। এবং আরেকটা যেটা অনেক সিলসে পাওয়া গেছে, সেটা হচ্ছে বিভিন্ন কুঁজওয়ালা ষাঁড়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হরপ্পা সভ্যতায় খুব গুরুত্বপূর্ণ ভাবে বারবার ধরা দিয়েছে। আচ্ছা, পতন নিয়ে তো ছোট করে একটু বলেছিলাম, একটুখানি বড় করে পতন নিয়ে বলি। আচ্ছা, এখানে আইভিসি কেন লেখা রয়েছে? আইভিসির ফুল ফর্ম হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বলে দিই আগে, নালে বুঝতে অসুবিধা হবে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, আইভিসির ফুল ফর্ম। আরো কিছু প্রশ্ন করব, চিন্তার কারণ নেই, এইটুকু বলে নিয়ে প্রশ্ন করব, কিন্তু তারপরেও শেষ নয়, আরো কিছু ইনফরমেশনও তোমাদের দেওয়া বাকি রয়েছে। পুরোটা জানতে গেলে তো লাস্ট অব্দি সঙ্গে থাকতে হবে, তারপর বুঝতে পারবে। আর আশা করি তোমরা যারা যারা রয়েছো, অনেকে হয়তো নেই, ও খুব শর্ট নোটিসে ক্লাস নেওয়া হয়েছে, তো তোমরা হয়তো ব্যাচে জয়েন করে গেছো, না করে থাকলেও বলা যে মানে করে নিও, কারণ আমরা খুব বেশি দিন তো দেরি করে আর শুরু করা যাবে না, মোটামুটি আজকে শুরু হয়ে গেল বলতে পারছি, এবং পরপর পরপর সিলেবাস গুলোকে আমাদের শেষ করতে হবে, কারণ তোমাদের হাতে টাইম খুব কম, যেহেতু এটা শুরু করতে দেরি হয়েছে। সুতরাং আমাদের প্ল্যান করে সুন্দরভাবে এমন ভাবে পড়তে হবে যাতে আমাদের কম সময়ের মধ্যে সুন্দরভাবে সিলেবাসটাও শেষ হয়, আলোচনাও হয় এবং প্রশ্ন উত্তরও হয়। তো এটা ইম্পর্টেন্ট। চলো, পতন যদি বলি, যে বিতর্ক রয়েছে, দেখো পতন নিয়ে বহু বিতর্ক রয়েছে। আমি মর্টিমার হুইলারের কথা বললাম, যে আর্যর আক্রমণ, এটা কে বলেছিল? এটা বলেছিল মর্টিমার হুইলার, মানে মূল ঐতিহাসিকের নাম বলছি। তাছাড়া তো আরো অনেকে রয়েছে যারা এটা নিয়ে অনেক মানে তাদের দাবি দাওয়া রেখেছে যে না, এটা হতে পারে, এটা হতে পারে রিজন। পরবর্তী সংস্কৃতিগুলোতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বিভিন্ন উপাদান পাওয়া যায়, যা ইঙ্গিত দেয় যে হঠাৎ করে এটা হতে পারে না। দেখ, একটা কেউ আক্রমণ করলো, দেখো কেউ একটা আক্রমণ করে দিল কোনো একটা সভ্যতাকে। আজকে ভারতের সাথে চারিপাশে এত যুদ্ধের আমরা আবহ দেখছি, কিন্তু একটা যুদ্ধতেই পুরো একটা গোটা সভ্যতা একদম বিনষ্ট হয়ে গেল, মানে বিলুপ্ত হয়ে গেল। তার অনেক দিন ধরে ধাপে 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 সেটা হয়, এটা অনেক ঐতিহাসিকরা বলছে। আবার অনেকে বলছে প্রাকৃতিক কারণ, যেমন নদীর গতিপথ পরিবর্তন, জলবায়ুর হতে পারে, ভূতাত্ত্বিক কারণ হতে পারে, এই কারণগুলোও এখানে দায়ী। টেকটনিক বিপর্যয়, মানে দেখো প্রকৃতির হাতে আমরা সবাই কিন্তু অসহায়, কেউ কিচ্ছু করতে পারে না, যতই যুদ্ধ যতই যাই হোক, প্রকৃতির কাছে আমরা অসহায়। তো সেইটা একটা বড় কারণ ছিল বলে অনেকে মনে করছেন। এবার কিন্তু আমরা একটু প্রশ্ন উত্তর করব, এবং প্রশ্ন উত্তর তোমাদের থেকে আমি একটুখানি শুনতে চাইবো কি হবে কোনটার উত্তর। হুম, তারপরে আমরা আবার ইনফরমেশনে যাব, বাকি যে যে ইনফরমেশন গুলো বাকি আছে সেগুলো বলবো। মানে বলছি প্রথম দিকে একটু দেখা যায় পিপিটা। প্রথম দিকে মানে এই দিকটা দেখতে চাইছো? হ্যাঁ, মাঝে।
হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে। এবার দেখিয়ে দিচ্ছি পুরোটা, তারপরে আমরা প্রশ্ন উত্তরে আসছি। এখান থেকে শুরু ছিল আমাদের। এবার আমরা প্রশ্ন উত্তরে আসি তাহলে। প্রথম উত্তরটা কে বলতে চাইবে? নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি হরপ্পার শিলালিপি? আমি বলি ম্যাডাম। বলো। চিত্রলিপি। চিত্রলিপি, বেশ, একদম চিত্রলিপি। কারণ হরপ্পার যে লিপিগুলো সেগুলোকে বলা হয় পিক্টোগ্রাফি। কেউ কিছু বলছো? বলো। রাইট টু লেফটে একটা লাইনে লেখা এবং পরের লাইনে আবার লেফট টু রাইটে লেখা, যেটাকে বলা হতো, এটার নাম, এটাকে বলা হতো বুস্ট্রোফেডান। এই ধরনটাকে বলা হয় বুস্ট্রোফেডান। কেমন? হরপ্পা সভ্যতার লেখাগুলোকে বলা হয় কি? বলা হয় বুস্ট্রোফেডান, মনে রাখবে। আচ্ছা, নেক্সট কে বলতে চাইবে? আর অন্য কেউ? দেখি। সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? এটা সবাই পারবে আশা করি। কেউ অন্য কেউ চেষ্টা করো। রাখাল বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কারণ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, এই দুটো নামকেই আমরা ধরি, তাই না? আচ্ছা, এইখানে একটা প্রশ্ন নেওয়া হয়েছে যেটা আগে ডাব্লিউবিসিএস এও এসেছে দেখা গেছে এবং এসএসসিরও আগে এসেছে। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? এক্ষুনি বলে দিচ্ছি লোথাল। এটা, একদম লোথাল। লোথালের রাইস হাস্ক পেয়েছি, ধান চাষের সঙ্গে যুক্ত, সেই জন্য ধরে নেওয়া যায়। তাহলে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? হয়ে গেল আমাদের লোথাল, ধান চাষের সঙ্গে যুক্ত। আর বেশি পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, যদি বলি বাজরা, মিলেট, গম, এগুলো বেশি পাওয়া গেছে। আচ্ছা, নেক্সট চলে যাই। হরপ্পা সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর মধ্যে কোনটা? নগর পরিকল্পনা। একদম, নগর পরিকল্পনা, আরবান প্ল্যানিং। নেক্সট আসছে, সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাবি নদীর তীরে অবস্থিত? সবাই ঠিক বলছে তো? কি বাকিদের আনসার পাচ্ছি না হ্যাঁ কেন? ঠিক। সবাই কি একটু কনফিডেন্স পাচ্ছ না? Which site of Harappan civilization lies in হ্যাঁ the হ্যাঁ, valley of ঠিক river ঠিক। Ravi? হ্যাঁ, আমি জানি যে সবার পারার কথা, কারণ যেহেতু সবারই সাবজেক্ট এখানে হিস্ট্রি, কিন্তু একটু রিভিশন করছি শুধু আমরা, কেবল, আর কিছুই নয়। তো সুতরাং হ্যাঁ, এটা একদমই তাই। হরপ্পা হচ্ছে রিভার রাবি, রবি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে? হরপ্পা বর্তমানে আহ পাকিস্তানের দিকে পড়ছে এবং যেটা 1921-এ এক্সক্যাভেট করেছিলেন দয়ারাম সাহানি। আচ্ছা, সিন্ধু সভ্যতার কোন স্থানকে বন্দর শহর বলা হয়? লোথাল। হ্যাঁ, অবশ্যই, মানে কোনো দ্বিমত নেই এই নিয়ে, লোথাল। সিন্ধু সভ্যতার মানুষের ব্যবহার করা প্রথম ধাতু কোনটি? তামা। তামা। একদম, তামা। আর মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদী। সিন্ধু। আর একটা জিনিস বলি, হরপ্পা সভ্যতার সব থেকে বেশি সাইট কোন নদীর তীরে পাওয়া গেছে, এরকম একটা প্রশ্ন অনেক জায়গায় আসে, যেখানে আমরা বলে থাকি এটা ঘগ্গর হাকরা বেল্ট। পুরো জোনটাকে বলে থাকি ঘগ্গর হাকরা বেল্ট, এটা মনে রাখবে। কি বললেন ম্যাডাম, ওটা বুঝতে বলছি, এটা ঘগ্গর কোন সভ্যতার মানুষ? হাকরা। ঘগ্গর হাকরা হচ্ছে মানে, রাজস্থান। হ্যাঁ বলো। ঘগরা থেকে রাজস্থানের। হ্যাঁ, আসছি, আমি প্রসঙ্গটা বলে দিচ্ছি, কথাটা তুললাম যখন গোটাটাই বলে দিচ্ছি। ঘগ্গর হাকরা রিভার অবশ্যই, হ্যাঁ, যেটা বলা হয় যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। একটুখানি মিউট করে নাও, না হলে খুব নয়েজ আসছে, আমি বলতে পারছি না। মিউট বোধহয় এখনো করোনি সবাই, ভীষণ রকম নয়েজ আসছে, একটু মিউট করো। হ্যাঁ।
ঠিক আছে। হ্যাঁ, তো ঘগ্গর হাকরার যেটা বলা হয় যে একটা মূল শাখা ছিল সরস্বতী নদী, তার মানে হচ্ছে অবশ্যই আহ, সরস্বতী রিভার খানিকটা তো অবশ্যই রাজস্থানের মধ্যেও পড়ছে, যেটার অনেক অংশই আজকে দেখা যায় না। তো এই ঘগ্গর হাকরা বেল্টটাকে কেন্দ্র করে, এই জায়গাটাকে কেন্দ্র করে অনেকগুলো সাইট হরপ্পা সভ্যতা যেটা আবিষ্কার হয়েছে এটা বলা হয়। ঠিক আছে। কার্পাস বা তুলোর চাষ প্রথম শুরু করে নিম্নের কোন সভ্যতার মানুষ? কার্পাস বা তুলোর চাষ অবশ্যই হরপ্পা। আচ্ছা। সিন্ধু সভ্যতা। আচ্ছা, এখানে হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা দুটোই অপশনে দেওয়া হয়েছে, তাই তো মেহেরগড়ও দিয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে সিন্ধু সভ্যতা বলতে পারি। এটা অপশনটা একটুখানি, হ্যাঁ। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছিল? বলো। গ্রেট মহেঞ্জোদারো। বাথ। গ্রেট বাথ হচ্ছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে বৃহৎ স্নানাগার, যেটা অনেক ঐতিহাসিক মনে করেন। একবার কারোর আনসার দেওয়া হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মিউটটা করে দাও, তা নইলে বড্ড নয়েজ আসছে। তো স্নানাগার হচ্ছে মহেঞ্জোদারোতে, যেটা অনেকে মনে করে যে রিচুয়ালিস্টিক বাথের জন্য হয়তো ব্যবহার করা হতো, হয়তো কোনো ধর্মীয় কারণে রিচুয়াল, নাহলে এত বড় কেন স্নানাগার কেন থাকবে। মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? বলো, কে পারবে? 1974। হুম, বি। 74। এবং এখানে আমি কয়েকটা ইনফরমেশনকে তোমাদের জন্য রেখেছি, কারণ মেহেরগড় সভ্যতাটাকে বলা হয় যে এটা নব্যপ্রস্তর যুগের, এবং এটা ছিল কৃষি কেন্দ্রিক। হ্যাঁ, মানে নগরের আদি একটা পর্যায়ে মেহেরগড়টা ছিল। এবং এটা কোথায় পাওয়া যাচ্ছে? পাকিস্তানের বালুচিস্তানের কাচ্চি জেলার বোলান গিরিপথের কাছে। কে আবিষ্কার করেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিজো, এরা আবিষ্কার করেন। এবং জানা যায় যে এই যে ধ্বংসাবশেষ সম্পর্কে প্রথম যখন এটা আবিষ্কার হচ্ছে, একটা গবেষণা নিবন্ধন প্রকাশিত হয়েছিল সায়েন্টিফিক আমেরিকান মার্কিন পত্রিকা, যেটা বিস্তারিত মেহেরগড় সম্পর্কে লেখা ছিল। মেহেরগড়ের 7টা স্তর পাওয়া গেছে মোট, কৃষিভিত্তিক ছিল জায়গাটা, এগুলো জানা যায়, এবং প্রাচীনতম একটা সাইটে। আচ্ছা। বলছি ম্যাডাম, মেহেরগড় সভ্যতা কি আমাদের সিলেবাস আছে? উম, তোমাদের সিলেবাসে বেসিক্যালি ইন্ডাস ভ্যালিটা রয়েছে। এবার সেখানে একটুখানি আমার মনে হয় যে 9, 10, 11, 12 দুটো ধরে যদি করি, তাহলে জেনে রাখা ভালো, সেই হিসেবে দেওয়া। ওকে। হুম। আচ্ছা, বলো, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার প্রত্নস্থলগুলির মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত নয়? বানোয়ালি। বানোয়ালি ডি। এটা বানোয়ালি তাহলে কোথায় অবস্থিত? বানোয়ালি হরিয়ানা। হরিয়ানা, এক্স্যাক্টলি, ভেরি গুড। হরিয়ানা। মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ কি? মহেঞ্জোদারো মানে সবাই জানো, এটা মৃতের খুব স্তূপ। সোজা, একদম মৃতের স্তূপ। এ। মৃতের স্তূপ। হুম। আচ্ছা, কালো চুরির শহর বলে এর মধ্যে কোনটাকে বলা হয়? মানে ব্ল্যাক ব্যাঙ্গলস, যেটার কথাটার মানেই হচ্ছে ব্ল্যাক কালীবঙ্গান। ব্যাঙ্গলস। হ্যাঁ, কালীবাঙ্গান, বাঙ্গান, বেঙ্গান বলি, ব্যাঙ্গলস বলি, ব্ল্যাক ব্যাঙ্গলস। ঠিক আছে। তো এটা কোথায় পড়ছে? এটা পাচ্ছি আমরা হচ্ছে রাজস্থান। কালীবাঙ্গান, অপশন সি। আচ্ছা। তো আমরা বেশ কিছু প্রশ্ন করলাম, এবারে আরো কয়েকটা প্রশ্ন করতে গিয়ে বুঝেছি যে আচ্ছা কোথায় কোনটার অবস্থান বা কোনটাতে কি আছে, এই কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা না হলেই হরপ্পা সভ্যতা শেষ করা যায় না। এটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তো সেই জায়গাটা নিয়ে এবার একটু আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে হরপ্পা কোন নদী পড়েছিলাম আমরা, প্রশ্নে পেয়েছিলাম রাবি নদীর ধারে। কোথায় পড়ছে? মন্টগোমারি শাহিওয়াল জেলা, পশ্চিম পাঞ্জাব, পাকিস্তান। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা শহরটি আবিষ্কার করেন। হুম। এবং এটাই সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র। নেক্সট পাচ্ছি এখানে বৃহৎ শস্যাগার রয়েছে। হ্যাঁ। এবং এই হরপ্পা বলে যে জায়গাটা পার্টিকুলারলি, এর শস্যাগারটাই ধরে নেওয়া হয় সব থেকে বড় শস্যাগার, কিন্তু সব জায়গাতেই পাওয়া গেছে। হুম। এবং প্রত্যেকটা ব্লকে 6টা করে শস্যাগার। এক কক্ষ বিশিষ্ট আবাস গৃহ পাওয়া গেছে, যেখানে সাধারণ মানুষজন থাকতো। এবং এখানে পাওয়া গেছে একটা নৃত্যরত পুরুষের মূর্তি। আর যদি বলেন নৃত্যরত মানে ডান্সিং গার্ল স্ট্যাচু কোথায় পাওয়া গেছে, তাহলে চলে যাব মহেঞ্জোদারোতে। ঠিক আছে, গুলিয়ে ফেলো না এটাকে।
আর মহেঞ্জোদারোতে তো অনেক কিছু, মহেঞ্জোদারো কোথায় না সেটাও চলে যাচ্ছে সেই পাকিস্তানের সিন্ধু প্রদেশে। জায়গাটা কোথায়? সিন্ধু নদীর ধারে। নদীটা এখানে খুব ইম্পর্টেন্ট। কে আবিষ্কার করছে পরের বছর? এটা 1921, এটা 22 পর পর, রাখাল দাস ব্যানার্জি। মহেঞ্জোদারো মানে কি আমরা এক্ষুনি পড়লাম, মৃতের স্তূপ। এটা দ্বিতীয় আবিষ্কৃত কেন্দ্র, তাই জন্য এত ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার অন্যতম বৃহৎ শহর। হুম। এবং এখানে পাওয়া যাচ্ছে ব্রোঞ্জের তৈরি নর্তকী মূর্তি বা বলবো ডান্সিং গার্ল। হ্যাঁ, ডান্সিং গার্ল স্ট্যাচু এখানে পাওয়া যাচ্ছে। এবং সেই বৃহৎ স্নানাগার, যেটা নিয়ে দ্বিমত আছে যে এটা কি কাজে লাগতো, বৃহৎ স্নানাগারকে বলা হয় যে এই বৃহৎ স্নানাগারে হচ্ছে যে হয়তোবা রিচুয়ালিস্টিক পারপাসে কোনো ধর্মীয় কারণে ব্যবহার করা হতো। এখনো যেমন ধর্মীয় কারণে অনেক সময় গঙ্গা স্নান সেরে পুজো দিতে যাওয়া হয় অনেক জায়গায়, মানে নেটওয়ার্কের প্রবলেম গান ওই ঘর হক করাটা বলে রাখবেন। ঘাগ্গার হাকরাটা আরেকবার বলে দেব? আচ্ছা, ঠিক আছে, বলে দেব। শেষ করার আগে আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, এখন যেটা পড়ছি এটা বলে নি, তারপর ঘগ্গার হাকরার ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম ছিল, বুঝতে পারি, শোনা যায়নি। বৃহৎ শস্যাগার সিন্ধু সভ্যতার প্রাপ্ত অট্টালিকাগুলোর মধ্যে সব থেকে বড় শস্যাগার, মানে সব থেকে বড় শুধু শস্যাগার নয়, এটা বেসিক্যালি বলা হয় যে সমস্ত কিছুর মধ্যে সব থেকে বড় এটা, যা যা পাওয়া গেছে স্নানাগার থেকে বাকি যত বললাম না হরপ্পা শস্যাগারটাও বিশাল বড় ছিল বাকি যদি সব কটা জায়গার সাথে কম্পেয়ার করি, কিন্তু মহেঞ্জোদারোটা বলা হয় যে আরো বড়, কারণ এখানে স্নানাগার বা বাকি সব কটা মানে আর্কিটেকচারের সাথে যদি তুলনা করি তাহলে এটা সব থেকে বড়। পশুপতি বা আদি তাহলে প্রথম পাওয়া যায় হরপ্পাতে শস্যাগার। হ্যাঁ, প্রথম হরপ্পাতে পাওয়া গেছিল এবং তারপর মহেঞ্জোদারোতে। পশুপতি বা আদি শিবের প্রতিকৃতি পাওয়া যাচ্ছে, যেটা সেই সিলসের মধ্যে দেখেছিলাম আমরা, একটা দাড়িওয়ালা পুরুষ মূর্তি, যাকে কিন্তু অনেক সময় ধরে নেওয়া হয় যে ইনি বোধহয় প্রিস্ট ছিলেন, প্রিস্ট। ওকে, নেক্সট চলে যাই চানহুদারো। চানহুদারো আরেকটা লোকেশন যেটা সিন্ধু প্রদেশে, মানে এটাও চলে যাচ্ছে পাকিস্তানে। এটা ননী গোপাল মজুমদার, মানে এনজি মজুমদার বলা হয়, আবিষ্কার করেছিলেন 1931-31-এ। এবং পরবর্তীকালে আর্নেস্ট জন ম্যাকের নেতৃত্বে সেকেন্ড ফেজে আরেকবার খনন কার্য চলেছিল, যে সেটাকে আরো ডিসকভার করার জন্য। এবং এখানে দেখো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আচ্ছা সিন্ধু সভ্যতার কোন জায়গা যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি, দুর্গ পাওয়া যায়নি, সেটা হচ্ছে চানহুদারো। চানহুদারোতে পাওয়া গেছিল আরো কয়েকটা ইন্টারেস্টিং জিনিস। আমরা অলরেডি জানি যে ওরা লিখতে জানতো, কিন্তু আমরাই আবিষ্কার করতে পারিনি। ওই যে লেখার স্টাইলটাকে বলে বুস্ট্রোফেডান, ছবির মতন ছোট 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 নানান রকম সিম্বল ওরা ইউজ করতো, এবং ডান দিক থেকে বাঁ দিক, আবার পরের লাইনে বাঁ দিক থেকে ডান দিক, এরকম একটা লেখার ধরন ছিল। তাই জন্যে এই কালির বেশ কয়েকটা দোয়াত দানি কিন্তু ওই চানহুদারোতে পাওয়া গেছে। সে আগে যেমন কালি ভরা হতো পেনে, ঠিক আছে, ছোটবেলাতে সবাই দেখে থাকবে অনেকে, তো সেই রকম কালির দোয়াত দানি। এবং লিপস্টিক, মানে আমরা যে আজকের দিনে দাঁড়িয়ে লিপস্টিক পরি সেটা নয়, ওই সময়ে মানে তাদের লিপস্টিকের ধরন হয়তো আলাদা ছিল, তো প্রসাধন সামগ্রী মোট কথা পাওয়া গেছে। নেক্সট বলছে মেহেরগড়, যা বালুচিস্তানের বোলান পাসের কাছে, কাচ্চি প্লেন, কাচ্চি প্লেন বা কাচ্চি বলা হয় জায়গাটাকে, তাই তো। তো সেখানে পাওয়া যাচ্ছে মেহেরগড়, যা আগেই বলে দিয়েছি মেহেরগড় সম্পর্কে, যে জাফরাসওয়া জারি, যার ক্যাথরিন জারি আবিষ্কার করেছিল। নেক্সট চলে আসি, একটা একটা করে সাইট রয়েছে এখানে, কিছুই নয়, কোন সাইট কোথায় অবস্থিত তার এক্সাম্পলস গুলো দেওয়া রয়েছে। সুৎকাগান্দর যেমন বালুচিস্তানের, হুম, এটা সিন্ধু সভ্যতার পশ্চিমতম কেন্দ্র। লোথাল কোথায়? লোথাল পড়ে যাচ্ছে গুজরাটের কোন নদীর তীরে? ভোগাভার আর সবরমতী নদীর সংযম স্থলে, সংযোগ স্থল দুটোর, মানে যেখানে দুটো এসে মিলছে সেই সংযোগ স্থলে লোথাল আর মানে অবস্থিত, যেটা হচ্ছে ভোগাভা সবরমতীর তীরে। এবং অবশ্যই এটা একটা বন্দর নগরী, পোর্ট সিটি। 1954-এ এস আর রাও এটাকে আবিষ্কার করেন, এবং এটিও সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্র। এখানে কি ছিল? কৃত্রিম পোতাশ্রয়। পোতাশ্রয় মানে কি? যেখানে জাহাজ দাঁড়াবার স্থান। একদম জাহাজ এসে থামে, জাহাজ যেখান থেকে যায় সেটা হচ্ছে পোতাশ্রয়, একদম। এবং এখানে হচ্ছে ওই পোড়ামাটির তৈরি জাহাজের মডেল পাওয়া গেছে, রাইস হাস্ক পাওয়া গেছে, যেটা আগেই আমি বলেছি ধান চাষের নিদর্শন,
নারী পুরুষের যৌথ সমাধি, মানে একই সাথে একটা মানে সমাধি দেওয়া রয়েছে, একটা কবর যেখানে নারী পুরুষের একই সাথে কঙ্কাল পাওয়া গেছে, মেবি হতে পারে একসাথে মারা গেছিলেন, সেটাও হতে পারে। সুরকোটাটা, সুরকোটাটা কোথায়? এটাও গুজরাটে পড়ছে, কচ্ছ। জেপি যোশী আবিষ্কার করেছিলেন। এখান থেকে ঘোড়ার নিদর্শন আবিষ্কৃত হয়েছে, মানে এই একটা জায়গাতেই বোধহয় সুরকোটাটা যেখানে ঘোড়া পাওয়া যাচ্ছে, বাকি এরা ঘোড়ার ব্যবহার যে বিশাল একটা জানতো সেটা কিন্তু নয়। এবার যেটা বলবো ধোলাভিরা, ধোলাভিরাটা একটুখানি আমি একটু আরেকবার এখানে লিখে দিই। ধোলাভিরা, ধোলাভিরাও পড়ে যাচ্ছে কচ্ছ, মানে কচ্ছের রান, সেই গুজরাট পড়ে যাচ্ছে, তাই তো। আর জেপি ম্যাম যোশী, ধোলাভিরাকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কি? আরেকবার প্রশ্নটা করো, আমি শুনতে পেলাম না। বলছি ধোলাভিরাকে কি হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়, সিন্ধু সভ্যতার বা হরপ্পা? আসছি আমি কথাটা, হ্যাঁ ঠিক আছে, প্রশ্নটা শুনেছি। আহ তোমার প্রশ্নটা হচ্ছে হরপ্পার ম্যানচেস্টার ধোলাভিরাকে বলা হয় কি হয় না, তাই তো। হ্যাঁ, একটু একটু মিউট করবে, মিউট না করলে না আমি বলতে পারছি না। মিউট না করলে বারবার যে অসুবিধাটা হচ্ছে, যে তোমরাই যখন রেকর্ডিংটা পাবে সেখানে দেখবে টু মাচ নয়েজ এসেছে। আচ্ছা, উম, হ্যাঁ এইটা সম্পর্কে অনেক ক্ষেত্রে অনেক ঐতিহাসিক বলেছেন, কিন্তু এটা নিয়ে দ্বিমত আছে অনেকে, কিন্তু যে ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন বলতে লোথালকেও রেফার করে থাকেন। হুম, অনেকে আবার লোথালকেও রেফার করে থাকেন। ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন লোথালকেও বলা হয়, এখানে কটন ট্রেড যেহেতু এখান থেকে এক্সপ্যান্ড করেছিল সেই কারণে লোথালকেও বলে থাকেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, লোথালের কথা যখন এলো, যেটা মনে পড়ে গেল তোমাদের বলা দরকার, মহেঞ্জোদারোকে যেমন মাউন্ট অফ ডেড বলা হয়, সেরকম আহ লোথালেরও নামের মানে বলা হয় মাউন্ট অফ ডেড। ঠিক আছে, মানে মৃতের স্তূপ আর কি। ওকে, আচ্ছা। তো জেপি যোশী আর এস বিস্ট আবিষ্কার করেন, এবং বলদ টানা রথের নিদর্শন এখানে পাওয়া গেছে। বাড়িঘর নির্মাণে কি করা হয়েছে, পাথরের ব্যবহার ধোলাভিরাতে দেখা গেছে। স্টেডিয়াম দেখা গেছে, মানে মানুষের জীবনে তখনও এন্টারটেনমেন্ট ছিল, স্টেডিয়ামে হয়তো অনুষ্ঠানপত্র হতো। সাইনবোর্ড দেখা গেছে, এখন যেমন আমরা জায়গায় জায়গায় সাইনবোর্ড দেখতে পাই, এরকম সাইনবোর্ড দেখতে পেয়েছে। কালীবাঙ্গান রাজস্থানে অবস্থিত। বিবিলাল আবিষ্কার করেন। এখানে উটের হাড়, কেন রাজস্থান মানে উট তো থাকবেই, দেখো। প্রাচীনতম কৃষি জমির নিদর্শন কালীবাঙ্গানে পাওয়া গেছে, এবং এই কালীবাঙ্গানে আমি যে বলছিলাম না টেরাকোটার একটা মডেল পাওয়া গেছে লাঙ্গলের, এটা কিন্তু কালীবাঙ্গানেই পাওয়া গেছে। মান্ডা কোথায়? জম্মু কাশ্মীরে, আগেই পড়েছি, এটা উত্তরতম স্থান ছিল। জেপি যোশীর মধ্যে উটের হাত তো মহেন্দ্র তো পাওয়া গেছে। হ্যাঁ, উটের হাড় যদি বলো সব থেকে বেশি পাওয়া গেছে কালীবঙ্গানে, কারণ যেহেতু এটা রাজস্থান, যেহেতু এটা মরুভূমি অঞ্চল, সেই কারণে। ঠিক আছে। মহেন্দ্রও পাওয়া গেছে। হ্যাঁ, মহেঞ্জোদারোতে মানে ওটা অতটা কি বলবো নোটেবল নয়, মানে ওই পাওয়া গেছে আর কি, হয়তো একটা এরকম। দাইমাবাদ মহারাষ্ট্রের গোদাবরী অববাহিকায় দক্ষিণতম কেন্দ্র, এবং আলমগীরপুর উত্তরপ্রদেশের নিন্দান নদীর তীরে সিন্ধু সভ্যতার পূর্বতম কেন্দ্র। এগুলো আমরা আগেই পড়ে ফেলেছিলাম। এবং আরেকটা এই প্রসঙ্গে আমি বলে নেব যে উম, ধরো একটা প্রশ্ন এলো এরকম যে which is the largest site of Harappan civilization? হরপ্পা সভ্যতার, মহেন্দ্র। হুম, মহেঞ্জোদারোকে তো ধরা হতো, কিন্তু ভারতের পরিপ্রেক্ষিতে যদি ধরি, রাখি করি। রাখিগড়িকে ধরা হয়, একদমই তাই। রাখি রাখিগড়ি, হরিয়ানা রাখিগড়ি যেটা সব থেকে বড়। আবিষ্কার হয় হরিয়ানাতে, এটাকে ধরা হয় যে লার্জেস্ট সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন, রাখিগড়ি আবিষ্কার পরে। হ্যাঁ, বিগেস্ট হরপ্পান সাইট মহেঞ্জোদারোর, আহ, তো আমাদের পড়ে যাচ্ছে সেই হিসেবে যদি দেখি তাহলে পাকিস্তানে, এবং মহেঞ্জোদারোর পরে পড়ছে রাখিগড়ি, এবং যদি ভারতের দিক থেকে ধরি তাহলেও রাখিগড়ি। হুম, এবং এটা হচ্ছে ওই ঘগ্গর হাকরা রিভার প্লেনে অবস্থিত। যে ঘগ্গর হাকরা নিয়ে জানতে চাইছিলে, আরেকবার বলে দিই। ঘগ্গর ম্যাম, হাকরা, হ্যাঁ বলো, বলো। ম্যাম বলছি অপশনে যদি রাখিগড়ি আর মহেঞ্জোদারো দুটোই থাকে তাহলে কি হবে? ইন্ডিয়ান সাইড হলে রাখি করে, ইন্ডিয়ান সাইড থাকবে। হুম, একদম ঠিক, বোঝা গেল। বিগেস্ট সাইট অফ হারাপ্পান সিভিলাইজেশন ইন ও, ইন্ডিয়া, এরকম ভাবে প্রশ্নটা আসতে পারে। ওকে ওকে। হক্কা কাকার কি বলে ম্যাডাম? হ্যাঁ, আমি ঘগ্গর হাকরাতে আসছি আরেকবার, চিন্তা করার কিছু নেই, জিজ্ঞেস যখন করেছো। তো ঘগ্গর হাকরা হচ্ছে যে বেসিক্যালি তখনকার সরস্বতী নদীকে ধরা যদি যায়,
তাহলে সরস্বতী নদীকে যদি ধরি, সেই সরস্বতী নদীর যে জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় ঘগ্গর হাকরা ফেজ। হ্যাঁ, যেটা মূলত আহ একটা বর্ষাকালীন নদীর ধারা বলা যায়। তার মধ্যে ঘগ্গর হাকলার ট্রিবিউটারি হিসেবে হিসেবে আমরা রিভার সুতলেজকে নিতে পারি শতদ্রু। ঠিক আছে, যেটা এখনো কিছুটা কানেক্টেড রয়েছে, বাকি অনেকগুলো হারিয়ে গেছে এর মধ্যে। এই ঘগ্গর হাকরা বেল্টটা, যেটা খানিকটা পাকিস্তান খানিকটা ইন্ডিয়াতে ছড়িয়ে রয়েছে, এর পাশে ধরে নেওয়া হয় হরপ্পা সভ্যতার অনেকগুলো কেন্দ্রকে আবিষ্কার করা হয়েছিল। বোঝা গেল? আর কারোর কোনো প্রশ্ন? কারোর বুঝতে কোথাও অসুবিধে হয়েছে? মানে কি মনে হচ্ছে ক্লাস করে, বোঝা যাচ্ছে মোটামুটি? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা আর হ্যাঁ নতুন ম্যাম, নতুন বোঝা অনেক যাচ্ছে। তথ্য পেলাম। আচ্ছা, অনেক তথ্য পেয়েছো, যাক, সেটা জেনে ভালো লাগলো। তো সবাইকেই বলার যে যারা যারা এখনো ব্যাচে অ্যাড হওনি, আমরা আর মানে একদমই দেরি করতে পারবো না, আমাদের মোটামুটি শুরু করে নিতে হবে। প্রতি সপ্তাহে যেরকম তোমাদের কথা হয়েছে, 2-3টে করে ক্লাস মানে স্যার নেবেন এবং আমি নেব। যে যতটা সম্ভব এইভাবে কোয়েশ্চেন আনসার ইনফরমেশন প্লাস হচ্ছে দুটোকে কম্বাইন করে করে আমাদের পড়াশোনা করতে হবে, কারণ 2 মাস মানে একদম দ্রুত গতিতে, যুদ্ধের গতিতে আমাদেরকে শেষ করতে হবে। তো এই হলো আজকের মোটামুটি যা যা ইনফরমেশন শেয়ার করলাম। অবশ্যই আগামী দিনে এর থেকে আরো কিছু প্রশ্ন আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং পরের টপিকে তো এগিয়ে যাবই। আর যা যা সিলেবাসে আছে, সিলেবাসটাকে ধরে সেই মতন আমাদেরকে এগোতে হবে। এবং তার মানে মধ্যে 2016 যে এসএসসি এসেছিল, যে সিন্ধু সভ্যতা, সিন্ধু অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? ওটা কি কৃষিকাজ হবে না পশুপালন? কৃষিকাজ। কৃষিকাজ পশুপালন, ও পশুপালন? পশুপালন যদি বলো, প্যাস্টোরালিস্ট তো না, প্যাস্টোরালিস্ট তো এরা ছিল না। প্যাস্টোরালিস্ট যদি বলো তাহলে আর্যদের বলতে পারো। আর্যদের পশুপালন ছিল প্রথম দিকে, কিন্তু এরা তো আহ, কৃষিকাজই প্রধান। কৃষিকাজ হবে, তাই তো? হুম, হুম। তাহলে আর কারোর কোনো প্রশ্ন নেই? আর আমি বলছি, ফসলের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট ছিল, মানে সিন্ধু সভ্যতার মানুষদের ফসলের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট ছিল, সেরকম যদি কোনো কোশ্চেন থাকে উম, কি হবে আনসার? জব, গম জব। বার্লি, গম। হ্যাঁ, গম, জব, বার্লি, এগুলো। ঠিক আছে। মানে বলছি, হরপ্পা সভ্যতায় কোন গাছের চিহ্ন পাওয়া যায়? গাছ বলতে তো অনেক রকমই পাওয়া গেছে, যেমন তুলো চাষ পাওয়া গেছে, যেমন এই ধরনের, এগুলো সবই। গাছ বলতে তুমি ঠিক কি বলতে চাইছো? হরপ্পা সভ্যতায় কোন গাছের চিহ্ন পাওয়া যায়? মানে হ্যাঁ, এক্স্যাক্টলি এটা কি কোনো প্রশ্নে পেয়েছো? কোনো অপশন পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনে পেয়েছে। আচ্ছা, একটা যেমন বলতে পারি আমি, শিলমোহরে যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে পিপল হ্যাঁ, ট্রি। শিলমোহরে। পিপল ট্রি পাওয়া গেছিল শিলমোহরে। ঠিক আছে, তাহলে সবাই তাড়াতাড়ি, যারা যারা এখনো অ্যাড হওনি, ব্যাচে চলে এসো। নেক্সট ক্লাসে হ্যালো সবার ম্যাম। সাথে আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কিছু এখনো কারোর বলার থাকলে অবশ্যই বলো শেষ হ্যাঁ, করার আগে। যেটা বলছিলাম যে আপনি যেটা করালেন যে নোটটা দিয়ে, হুম। বলছি যে এই রকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে থাকবে না আরো কিছু অ্যাডিশন হবে, এরকম ব্যাপারটা অ্যাড হবে? উম, হ্যাঁ, এটা তো একটা ফরম্যাট অবশ্যই। এবার টপিক অনুযায়ী মানে হয়তো এটা কিছু আরো এটা অ্যাড কি হতে পারে। আমার কথাটা শুনুন, তারপর বলবেন। বলছি যে আপনি যেটা ভাবে করাচ্ছেন, হুম। যে এটা স্যাম্পল হিসাবে এইভাবে চলবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সেটা জানতে চাইছি, না আরো অ্যাড হবে? মানে তোমরা কি আর কিছু মানে সাজেশন দিলে দিতে পারো, অসুবিধা নেই। যদি বলতে চাও যে হ্যাঁ ম্যাম না, এইভাবে ম্যাডাম, করালে সুবিধে হয়, তাহলে না আমি ম্যাডাম, বলছি সময় তো সংকীর্ণ, যেগুলো আসার মতো, যেগুলো কোন জায়গা থেকে পড়তে হবে সেগুলো একটু দেখিয়ে দিলে ভালো হয়। সেইভাবেই তৈরি করার চেষ্টা করছি, যে প্রশ্ন উত্তর তার সাথে কিছু ইনফরমেশন দিয়ে। না, আহ, না, কোন 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 জায়গাটা বেশি ইম্পর্টেন্ট সেটা দেখিয়ে পড়ালে ভালো হয়, ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে, একদম। কিছু কোয়েশ্চেন আনসার এর সাথে এমন এটা চেষ্টা অনেকটা করব। বেশি মানে ম্যাম, অনেক গভীরের দিকে গেছে তো, সেই কারণে মানে সময়টা খুব সত্যি খুব কম, সেটাই আর কি বলছে আর কি সবাই মনে হয়। ঠিক আছে, অসুবিধা নেই। আমি চেষ্টা করব যে আরো কিছু তোমাদের অনেকটা প্রিভিয়াস ডিটেল। ইয়ার বা ইনফরমেটিভ কোয়েশ্চেন যেরকম প্রশ্ন আসতে পারে সেইগুলো কম্বাইন করে রাখার, যাতে তোমাদের সুবিধে হয়। ঠিক আছে, শর্টের মধ্যে সুবিধে হয়। ম্যাডাম, যেমন প্রত্যেকবারই আসে ইম্পর্টেন্ট টাইম লাইনটা, তারপরে এই পতনের কারণ, এখান থেকে এটা ইম্পর্টেন্ট। একদম, একদম।
তাহলে আজকে এখানেই এন্ড করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে। গুড নাইট, সবাই খুব সামনের ভালো থেকো। বলছি এখান থেকে সামনের দিনটা পড়া ধরবেন তো এখান থেকে? হ্যাঁ অবশ্যই। হুম, ওকে, চলো, গুড নাইট এভরিওয়ান, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, ভালো থেকো, সবাই রিভিশন করো। ঠিক আছে।